হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের ভেক্টর অধ্যায়ের 16 নাম্বার লেকচার। তো আমরা এর আগের যে ক্লাস ছিল সেখানে কিন্তু আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং বেশ কিছু ম্যাথ প্রবলেমও দেখেছি। আমরা আজকে আরও কিছু ভালো ভালো ম্যাথ প্রবলেম সলভ করব। তো লাস্ট ক্লাসে তোমাদের একদম শেষের দিকে আমরা কিন্তু ওই যে বৃষ্টির মধ্যে ছাতা ধরা রিলেটেড যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে ছাতা কত ডিগ্রি কোণে ধরলে বৃষ্টি থেকে লোক রক্ষা পাবে। তো এই টাইপের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা কিন্তু আপেক্ষিক বেগের কনসেপ্ট ইউজ করেছিলাম। এবং আপেক্ষিক বেগ কিভাবে নির্ণয় করতে হয়, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করি তার বেগটাকে উল্টায় কিন্তু উপলব্ধি করতে হয়। তো অবশ্যই এই ক্লাসটা করার আগে তোমরা আগের দুইটা ক্লাস কিন্তু দেখে এসো, কারণ আজকের এই ক্লাসে আমরা কিন্তু মূলত প্রবলেম সলভ করব এবং প্রবলেমগুলো খুবই চমৎকার, খুবই সুন্দর। তো এই প্রবলেমগুলা যখন তোমরা প্রশ্নটা দেখছো সাথে সাথে রেকর্ডটা চালায় যেও না, প্রশ্নটা দেখার পরে একটু পজ করো, নিজে আগে চেষ্টা করো, চিন্তা করো, তারপরে না পারলে সলভ ভিডিওটা দেখো। কিন্তু প্রথমেই যদি একবারে ক্লাসের মতন সব দেখে যেতে থাকো তখন দেখবা পরীক্ষার হলে নতুন কোনো প্রবলেম আসলে ওইটা চিন্তা করতে শক্তি পাচ্ছ না। ঠিক আছে? তো এই জন্য আগে যে কোনো প্রবলেম দেখার পরে একটু পজ দাও, আগে ছবি আঁকো, তারপরে ওইটা নিয়ে ভাবো যে কি বের করতে বলছে, কি চাইছে, তারপরে না বুঝলে তুমি রিজিউম করে সলভটা দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দেই। একদম প্রথমে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষায় আসছিল, সম্ভবত আমার যতদূর খেয়াল আছে চুয়েটে ভর্তি পরীক্ষায় আসছিল। তো এই প্রবলেমটা ওই চুয়েটে ভর্তি পরীক্ষায় আসার পরে তারপর বিভিন্ন টেক্সট বইতে এই প্রবলেমটা পরে অ্যাড হয়েছে। তো চলো প্রবলেমটা একটু পড়ে দেখি যে আমাদের কি বলছে। আমাদের বলছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। বৃষ্টির একটা বেগ দেওয়া আছে এবং বাতাসের একটা বেগ দেওয়া আছে, বাতাসের দিকও বলা আছে। এখন বলল পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো। পূর্ব থেকে পশ্চিম অভিমুখী গাড়ির বেগ বের করতে বলছে, যাতে করে শুধু সামনের কাচ ভিজে, যাতে করে শুধু পিছনের কাচ ভিজে, যাতে করে শুধু উভয় কাচ ভিজে। দেখো, আমি যখন সত্যিকার কথা আমি যখন একদম প্রথমবার এই প্রবলেমটা দেখছিলাম আমার কাছে মনে হয়েছিল যে ভাই, একটা গাড়ি যদি বৃষ্টির মধ্যে চলে তাইলে তো দুইটা কাচই ভিজবে, এইখানে আবার ম্যাথ কেমনে করব, সামনের কাচও ভিজবে পিছনের কাচও ভিজবে, দুইটা কাচই ভিজবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে দেখো, যে একটা গাড়ির গতিবেগ বের করো যাতে করে সামনের কাচ ভিজে শুধু। আবার খ নাম্বার প্রশ্নে বলছে গাড়ির বেগ বের করো যাতে করে পিছনের কাচ ভিজে। গ নাম্বার প্রশ্নে বলছে এমন ভাবে গাড়ির বেগটা বের করো যাতে করে, বা গাড়িটার বেগ কত হলে শুধু উভয় কাচই ভিজবে। তো আমার চিন্তা ছিল প্রথমে ভাই উভয় কাচই তো ভিজবে সব ক্ষেত্রে, এখানে আবার সামনে পিছনে করার কি আছে। তো প্রবলেমটা অনেক সুন্দর, অনেক কনসেপচুয়াল এবং মজার। চলো আমরা শুরু করি। প্রথমে আগে ছবিটা এঁকে ফেলি। সো এখানে দেখো 10 কিলোমিটার পার আওয়ার বেগে এই যে নিচের দিকে এইটা হচ্ছে বৃষ্টির বেগ। সো এটা আমি লিখে ফেললাম, এটা হচ্ছে বৃষ্টির বেগ VR, এটাকে আমি বললাম 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবং বাতাস কি হয়েছে, পূর্ব থেকে পশ্চিম দিকে বইছে। পূর্ব দিক আমরা ডান দিকে ধরে নেই না, এবং পশ্চিম দিক বাম দিকে ধরে নেই, তাহলে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তো এটা হলো আমাদের ভি উইন্ড, এটা হচ্ছে কত, 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? তো এখানে আমাদের বললো একটা গাড়ি তো আঁকতে হবে। তো গাড়ি একটা এঁকে ফেলি, চট করে একটা গাড়ি এঁকে ফেলি, দাঁড়াও তারপরে আসতেছি। একটা গাড়ি এঁকে ফেলি, এই যে গাড়ি এঁকে ফেললাম। সো এখানে হচ্ছে আমাদের একটা গাড়ি, ঠিক আছে? তো গাড়িটা তো দেখে মনে হচ্ছে বাম দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এটা গাড়ির পিছনের দিক। হ্যাঁ, এইটা হচ্ছে গাড়ির পিছনের দিক। আমি এই দাগটা একটু বাড়াই দিই, তাহলে ভালো লাগবে দেখতে, অনেক সুন্দর লাগবে যদি এইটা একটু বাড়িয়ে দিই। আর এইখানে হচ্ছে এটা পিছন দিক। ঠিক আছে? তো এটা গাড়ির ফ্রন্ট সাইড, এটা হচ্ছে রিয়ার সাইড বা ব্যাক সাইড। এখন খেয়াল করো, খুবই সহজ প্রশ্ন। কি বলছে আমাদের, যে গাড়িটা এই যে বাম দিক থেকে গাড়িটা ডান দিকে যাচ্ছে। ঠিক আছে? গাড়িটা পূর্ব দিক থেকে গাড়িটা পশ্চিম দিকে যাচ্ছে। এখন গাড়ির বেগ কত হলে সামনের কাচ ভিজবে, কত হলে পিছনের কাচ ভিজবে, কত হলে দুইটা কাচে ভিজবে। আমরা প্রথম প্রশ্নে আসি, সামনের কাচ ভিজবে। এখন দেখো, সামনের কাচ ভেজা বলতে বোঝাচ্ছে যখন গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এইরকম ডিরেকশনে থাকবে, তার মানে সামনের কাচ ভিজবে। যদি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এইরকম ডিরেকশনে থাকে তাহলে পিছনের কাচ ভিজবে। আর যদি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এইভাবে থাকে তাহলে তখন দুইটা কাজই কিন্তু ভিজবে। আমি এখানে বৃষ্টির একটা রশ্মি নিয়ে চিন্তা করছি,
আসলে তো বৃষ্টি অনেকগুলা রশ্মি নিয়ে পড়তেছে, ঠিক আছে? তো তাহলে আমাদের প্রশ্নটা এরকম সিম্পল, যে গাড়িটা কত বেগে চললে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এইরকম হবে। এরকম হওয়া মানে সামনের কাজ ভিজা। যদি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ এরকম ডিরেকশনে আসে তাহলে পিছনের কাজ ভিজা বোঝাচ্ছে। যদি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এইরকম ডিরেকশনে পড়ে তখন উভয় কাজই ভেজা বোঝাচ্ছে। তো একটু খেয়াল করে দেখো, আমি যদি একদম লাস্ট দিন যে প্রবলেমটা করাইলাম, যে একজন লোক, সে মনে করো ভিএম বেগে গতিশীল আছে, এখান থেকে বৃষ্টি পড়ছে নিচের দিকে ভিআর, তাহলে লোকটাকে বৃষ্টি হতে বাঁচতে হলে কোন দিকে ছাতা ধরতে হবে? তার জন্য আমরা কি করি? আমরা লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করি। লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করার সিস্টেম কি ছিল? যে আমরা লোকের বেগটাকে উল্টায় দিব, এবং এই যে ভিআর, এটা হলো মাইনাস ভিএম, এই দুইটার লব্ধি করব। এই দুইটার লব্ধি করলে যেই দিকটা হবে সেই দিকেই কিন্তু তাকে ছাতা ধরতে হবে। এই তো ছিল আমাদের প্রবলেমটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে কত কোণে ছাতা ধরতে হবে, এটা কিন্তু বৃষ্টির যে বেগ এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, কিন্তু তুমি যদি স্পিড বাড়ায় দাও তখন কি হবে? স্পিড বাড়ায় দিলে কিন্তু এই দিকের ভেক্টরের মানটা বেড়ে যাবে না? তখন আমাদের লব্ধির যে ডিরেকশনটা সেটাও কি পরিবর্তন হয়ে যাবে না? লব্ধির ডিরেকশনটা পরিবর্তন হয়ে যাবে। তো তাহলে দেখো, তোমার বেগের উপরে কিন্তু তোমাকে কোন দিকে ছাতা ধরতে হবে সেটা নির্ভর করছে। তুমি আসতে গেলে এক কোণে ধরতে হবে, জোরে গেলে আরেক কোণে ধরতে হবে। তো যেহেতু কোন দিকে বৃষ্টি পড়ছে, তোমার সাপেক্ষে কোন দিকে বৃষ্টি পড়ছে, এটা যেমন লোকের গতির উপর নির্ভরশীল, আবার বলছি, তোমার সাপেক্ষে কোন দিকে বৃষ্টি পড়ছে, এটা কি এই দিকে বৃষ্টি পড়ছে নাকি এই দিকে বৃষ্টি পড়ছে, এটা যেমন তোমার গতির উপর নির্ভরশীল, ঠিক তেমনি গাড়ির কি সামনের কাজ ভিজবে নাকি পিছনের কাজ ভিজবে, এইটাও নির্ভর করছে গাড়ির গতিবেগের উপরে। গাড়ি যদি একটা স্পিডে যায় তখন দেখা যাবে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ একদিকে হচ্ছে। গাড়ির বেগ যদি ডিফারেন্ট হয় তখন দেখা যাবে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ আবার অন্যরকম হচ্ছে। সো তাহলে আমাদের গাড়ির বেগের উপরে কিন্তু ডিপেন্ড করছে কোন কাজটা ভিজবে। এটাই জিজ্ঞেস করছে যে পূর্ব হতে পশ্চিম অভিমুখী গাড়ির গতিবেগ এমনভাবে নির্ণয় করে যাতে সামনের কাজ ভিজে। খ নাম্বার প্রশ্নে বললে এমনভাবে গাড়ির গতিবেগ বের করে যাতে পিছনের কাজ ভিজে। আবার গ নাম্বারে বলছে এমনভাবে গাড়ির বেগ বের করে যাতে করে দুইটা কাজই ভিজে। তাহলে খেয়াল করো, প্রথম প্রশ্ন যেটা একদম সহজ, সামনের কাজ ভিজবে। কখন সামনের কাজ ভিজবে বলো? আমাদের গাড়ির বেগটা মনে করলাম বাম দিক বরাবর, গাড়ির বেগটাকে মনে করলাম আমি ভিসি, এটা হলো গাড়ির বেগ। গাড়ির সাপেক্ষে যদি বৃষ্টির বেগ বের করতে চাই তাহলে কি করতে হয়? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হলে আমরা যার সাপেক্ষে বেগ বের করব তার বেগটাকে উল্টায়ে লব্ধি করতে হয়। তাহলে এখানে কয়টার লব্ধি করব? দেখো কয়টার লব্ধি করব? 3টা ভেক্টরের লব্ধি করব। কারণ এখানে ওই যে যদি বৃষ্টির পানির ফোঁটার কথা চিন্তা করো ভাইয়া, বৃষ্টির পানির ফোঁটার কথা যদি চিন্তা করো, এই ফোঁটার উপরে কয়টা বেগ কাজ করছে? একটা বাতাসের বেগ, একটা নিজস্ব বেগ, বৃষ্টির বেগ আর বাতাসের বেগ। এখন যখন এইখানে যে ভদ্রলোক বসে আছে সে যখন এই কণাটার বেগ পরিমাপ করবে তখন কি তার কাছে মনে হবে না? তার কাছে মনে হবে না যে দুনিয়ার সবকিছু তার দিকে আসছে? কারণ সে নিজেই তো গতিশীল। সে নিজেই যেহেতু গতিশীল তাহলে তার চারিদিকে সবকিছুর দিকে তাকালে তার কি মনে হবে? সবকিছু তার দিকে আসছে। তাহলে সে যে বেগে গতিশীল তার কাছে মনে হবে যে বৃষ্টির কণাটা এই বেগে এদিকে আসছে। তাহলে এই লোকটা 3টা বেগ অবজার্ভ করবে। একটা হলো বৃষ্টির কণার নিজের বেগ, একটা হলো বাতাস ওকে ধাক্কা দিচ্ছে, আর একটা হলো লোকটা যেহেতু বামে যাচ্ছে তাহলে তার অপোজিটে আর একটা বেগ সে দেখবে। তাহলে এই 3টা বেগের লব্ধি যদি এইরকম দিকে হয় তখনই সামনের কাজ ভিজবে। এই 3টা বেগের লব্ধি যদি এইরকম দিকে হয় তাহলেই পিছনের কাজ ভিজবে। আর যদি 3টা বেগের লব্ধি এরকম দিকে হয় তখন উভয় কাজ ভিজবে। তাহলে এখন দেখো, এখান থেকে খুব সহজে চিন্তা করে ফেলা যায় যে ভিসি এর যে মানটা, এই মানটা কত হলে লব্ধিটা এইদিকে থাকবে। খুব কমন সেন্স দিয়ে চিন্তা করো ভাই, আমাদের এই দুইটা ভেক্টর কি একই রেখা বরাবর আছে না? এই দুইটা ভেক্টর কি একই লাইন বরাবর আছে না? এইটা হচ্ছে ভিডব্লিউ, এটা হলো ভিসি, দুইটাই কিন্তু এক্স অক্ষ বরাবর আছে। তাহলে দুইটাই যদি এক্স অক্ষ বরাবর থাকে এদেরকে আমি সহজেই কিন্তু যোগ বিয়োগ করতে পারি, কারণ দুইটা অপোজিট দিকে। এখন খেয়াল করো, যদি সাপোজ ভিসি এর মানটা 60 থেকে বড় হয় ভাইয়া, যদি মানটা 60 এর থেকে বড় হয়, ভিসি এর মানটা যদি 60 এর থেকে বড় হয় তখন কি হবে? 60 এর চেয়ে বড় হলে তুমি বলো তো, সবুজ আর এই বেগুনি দুইটা মারামারি করে তাদের লব্ধিটা কোন দিকে থাকবে? এই সবুজ আর বেগুনি, আমি একটু বাম দিকে সরাই নিই এটা, এই যে দেখো
যে আমাদের যদি এটার মান 60-এর চেয়ে বড় হয় তখন এই দুইটার লব্ধিটা কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে না? এই দুইটার লব্ধিটা ডান দিকে থাকবে না? এটার মান কত হবে? এটার মান হবে ভিসি মাইনাস ভিডব্লিউ। ভিসি মাইনাস ভিডব্লিউ, এ দেখো এই দুইটার যে লব্ধি সেটা ডান দিকে থাকবে। এবং আমাদের ভিআর একটা আছে নিচের দিকে, এই দেখো এটা হচ্ছে ভিআর, এটা হলো ভিআর। বলতো এই দুইটার লব্ধি কোন দিকে হবে? এই দুইটার লব্ধি কিন্তু এই দিক বরাবর হবে। তাহলে এটাকে আমরা বলছিলাম বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে আরসি। বুঝতে পারছো? তাহলে দেখো যদি দেখা যায় ভিসি এর মান ভিডব্লিউ এর চেয়ে বড়, ভিসি এর মান ভিডব্লিউ এর চেয়ে বড়, তখন কিন্তু এই দুইটা কাটাকাটি করে লব্ধিটা ডান দিকে থাকবে। এই যে লব্ধিটা ডান দিকে থাকলো এবং ভিআর থাকলো, এই দুইটার লব্ধি এরকম দিকে হচ্ছে, তখনই কিন্তু লব্ধি বৃষ্টির দিকটা এইদিকে হচ্ছে, অর্থাৎ সেটা সামনের কাজকে ভিজাবে, সামনের কাজকে ভিজাবে, সামনের কাজকে ভিজাবে। ঠিক আছে? সো তাহলে খেয়াল করো যে আমরা এখানে সরাসরি বলতে পারি এ নাম্বারের যে উত্তরটা সেটা হচ্ছে যদি ভিসি এর মানটা 6 মানে বাতাসের বেগের চেয়ে বড় হয়, বাতাসের বেগ কত? ভিডব্লিউ, মানে 60 কিলোমিটার পার আওয়ারের চেয়ে যদি বড় হয় ভিসি এর মান, তখনই কিন্তু সামনের কাজ ভিজবে, তখনই সামনের কাজ ভিজবে, তখনই সামনের কাজ ভিজবে। ঠিক আছে? তখন সামনের কাজ ভিজবে। গেল প্রথম প্রশ্নের উত্তর গেল। চলো পরের প্রশ্নটা সলভ করি। পরের প্রশ্ন কি বলছে? পিছনের কাজ কখন ভিজবে? দেখো তো পিছনের কাজ ভিজা মানে কি? যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যদি এইরকম ডিরেকশনে হয় তখনই পিছনের কাজ ভিজবে না? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যদি এরকম ডিরেকশনে হয় তখনই পিছনের কাজ ভিজবে। তাহলে এই ক্ষেত্রে বলো তো দেখি, আমাদের লব্ধিটা যদি এইরকম দিকে হতে হয়, লব্ধিটা যদি এরকম দিকে হতে হয়, তাহলে তাহলে নিচের দিকে তো আমাদের যেই বৃষ্টির বেগ সেটা তো আছেই, সেটা তো আছেই, নিচের দিকের বৃষ্টির বেগ তো আছেই। তাহলে এই দুইটা মারামারি করে কাকে জিততে হবে? অবশ্যই ভিডব্লিউ কে জিততে হবে। তার মানে যদি ভিসি এর মান 60-এর চেয়ে কম হয়, ভিসি এর মান যদি 60-এর চেয়ে কম হয়, তখন কিন্তু দেখো ভিডব্লিউ বড় ভিসি ছোট, এই দুইটার লব্ধি কোন দিকে থাকবে? বাম দিকে থাকবে। এই দুইটার লব্ধি বাম দিকে থাকবে, অর্থাৎ এটা তখন কি হয়ে যাচ্ছে? ভিডব্লিউ মাইনাস ভিসি, এদিকে ভিডব্লিউ এদিকে ভিসি, অর্থাৎ এই দুইটা কাটাকাটি করে তখন বাম দিকে থাকছে। তাহলে তখনই কিন্তু আমাদের দুইটার লব্ধি কোন দিকে থাকবে? এইরকম একটা দিকে দুইটার লব্ধি থাকবে, এইরকম একটা দিকে লব্ধি থাকবে। তখন তার মানে কি বোঝাচ্ছে? যে তখন আমাদের পিছনের কাজ ভিজবে। ঠিক আছে? তখন পিছনের কাজ ভিজবে। তাহলে খেয়াল করো বি নাম্বার যে প্রশ্নের উত্তর সেটা কি? যে ভিসি এর মানটা যদি ছোট হয় ভিডব্লিউ এর থেকে, 60 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তাহলে পিছনের কাজ ভিজবে, তাহলে পিছনের কাজ ভিজবে। ঠিক আছে? তাহলে পিছনের কাজ ভিজবে। গেল? ক্লিয়ার? যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যদি এরকম দিকে হয় তখনই পিছনের কাজ ভিজবে। গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যদি এরকম দিকে হয়, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কিন্তু, তখনই পিছনের কাজ ভিজবে। তো তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ এদিকে করতে হলে কি করতে হবে? ভিসি এর যে মানটা আছে সেটাকে ভিডব্লিউ এর থেকে ছোট করতে হবে, ভিসি এর মানটা ভিডব্লিউ এর থেকে ছোট করতে হবে, তাহলেই পিছনের কাজ ভিজবে। ঠিক আছে? গেল। এবার আসো উভয় কাজ ভিজার শর্ত কি হবে তাহলে? দেখো উলম্বভাবে কখন বৃষ্টি পড়বে বলো তো? উলম্বভাবে কখন বৃষ্টি পড়বে? যদি ভিসি আর ভিডব্লিউ পরস্পর সমান হয়ে যায়, যদি ভিসি আর ভিডব্লিউ পরস্পর সমান হয়ে যায়, অর্থাৎ গাড়ি যদি 60 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে থাকে, গাড়ি যদি এখানে ভিসির যে মান চেঞ্জ করতেছে এটা কার মান? এটা কিন্তু গাড়ির বেগের মান। তাহলে ভিসি এর মান যদি 60 কিলোমিটার পার আওয়ার হয়, ভিডব্লিউ এর মান 60 কিলোমিটার পার আওয়ার, দুইটা কাটাকাটি করে কিন্তু নাই হয়ে যাবে। তাহলে এখানে তখন একদম সোজাসুজি বৃষ্টি নিচের দিকে পড়বে, এটাই কিন্তু তখন ভিআরসি হবে। অর্থাৎ তখন উভয় কাজই কিন্তু ভিজবে, তখন উভয় কাজই ভিজবে। তাহলে আমি যদি সি নাম্বার প্রশ্নে আসি, সি নাম্বার প্রশ্নে হচ্ছে ভিসি যখন ভিডব্লিউ এর সমান হবে, অর্থাৎ এটা 60 কিলোমিটার পার আওয়ার হবে, তখন উভয় কাজ ভিজবে, তখন উভয় কাজ ভিজবে, তখন উভয় কাজ ভিজবে। বুঝতে পারছো আশা করি যে প্রবলেমগুলো আমরা কিভাবে করে অ্যাপ্রোচ করব। যে যখন বৃষ্টি আছে, বাতাস আছে এবং গাড়ির বেগ আছে,
তখন গাড়ির বেগের রেঞ্জটা নিয়ে আমরা কাজ করছি এখানে, যে 60 থেকে যদি বড় হয় তখন সামনের কাজ ভিজবে, কারণ লব্ধিটা ডান দিকে সরে গেল, ওই ভিডব্লিউ আর ভিসি এর লব্ধি ডান দিকে সরে গেল এবং লব্ধিটা তখন সামনের কাজকে ভিজাবে। ভিসি এর মান যদি ছোট হয়ে যায় তখন বাম দিকে লব্ধি থাকবে এবং পিছনের কাজকে ভিজাবে। আর যদি দুইটা সমান সমান থাকে তখন সোজা নিচের দিকে পড়বে, অর্থাৎ তখন দুইটা কাজই ভিজবে। আমরা তো যেটা বলছিলাম একটা রশ্মি নিয়ে কাজ করছি, অর্থাৎ এখানে কিন্তু দেখা যাবে দুইটা কাজই তখন ভিজবে। এখন আমি জানি যে তোমাদের মধ্যে কারো কারো মনে কিছু প্রশ্ন আছে। তার মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে যে ভাই এইটা তো মানতে পারলাম না। কেন মানতে পারলাম না? তার কারণ এই যে আপনি বললেন যে পিছনের দিকের কাজ ভিজবে, আপনি তো এখানে একটা রশ্মি আঁকাইছিলেন। কেন? এখানে তো আরো অনেক রশ্মি আছে। এই রশ্মিগুলাকে একটু টান দেন তো, এই রশ্মিগুলাকে একটু টান দেন তো, এই রশ্মিগুলাকে একটু টান দেন তো, এই রশ্মিগুলাকে টান দেন তো। এই যে সামনের কাজও ভিজতেছে। আপনার এইভাবে করে যদি বৃষ্টি পড়ে তাহলে তো পিছনের কাজও ভিজবে আবার সামনের কাজও তো ভিজবে। তো তাহলে আপনি কেমনে এটা বাইর করলেন? এখানেও তো উভয় কাজই ভিজতেছে। এটা তো সি এর উত্তর হয়ে যায়। তাহলে তোমার প্রশ্নটা খুবই সুন্দর, খুবই ভ্যালিড। একই কথা এটার জন্য প্রযোজ্য যে ভাই এই দিকে যে আপনি বললেন শুধু সামনের কাজে ভিজবে, আমরা যদি এটাকে একটু বাড়াই, সামনের দিকে বাড়াই, এই দেখেন পিছনের কাজও তো ভিজে, এই যে পিছনের কাজও ভিজতেছে, একটা রশ্মি এসে তো পিছনের কাজকে ভিজাই দিবে, তাহলে উভয় কাজই তো ভিজতেছে, তাহলে এটা আবার আলাদা হইলো কেমনে? তো বিষয়টা হচ্ছে দেখো, একদম পারফেক্টলি আমরা এটা বের করতে পারতাম তখন যদি আমাদের কাচের কোণ কত এগুলো বলা থাকতো, যে উলম্বের সাথে এই কাচের কোণের ঢালটা কত, যে এই কোণটা কত, এরকম যদি আমাদের ইনফরমেশন থাকতো তখন আমরা একদম পারফেক্টলি বের করতে পারতাম যে পিছনের কাজ কত বেগে গাড়ি চললে পিছনের কাজ ভিজবে না, কত বেগে গাড়ি চললে সামনের কাজ ভিজবে না, এগুলো আমরা পারফেক্টলি বের করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের ডিটেইলস কোনো কিছু আর দেওয়া নাই, এখানে কোথাও কাচের কোণ বলা আছে? বলা নাই। সেই কারণে আমরা এখানে উত্তরটাকে এভাবে করেই প্রকাশ করতে হবে, উত্তরটাকে এভাবে করেই প্রকাশ করতে হবে। যেহেতু আমাদের কাছে আর কোনো অপশন নাই, যেহেতু আমাদের কাচের কোণ নিয়ে ডিটেইল কোনো ইনফরমেশন নাই, সে কারণে আমাদেরকে এভাবে ধরেই আগাতে হবে। উত্তরটা এই প্রশ্নের জন্য পারফেক্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এখন কাচের কোণ নিয়ে কোনো কথা বলা থাকে তখন কিন্তু আমরা আর এত সহজে ম্যাথ করলে হবে না, তখন আমাদের আরেক ধাপ চিন্তা করতে হবে। এই প্রবলেমেরই কয়েকটা স্টেপ আছে, তো এটা একদম একদম সবচেয়ে সহজ ধাপটা, সবচেয়ে সহজ টাইপের প্রবলেমটা। এরপরে আমরা চলো এর থেকে আরেক স্টেপ উপরে যেই প্রবলেমটা আছে সেইটা নিয়ে একটু দেখি। দেখো এর পরের যে প্রবলেমটা আছে সেইখানে আমাদেরকে খুব সুন্দর করে প্রশ্নটা বলে দিছে, গাড়ির সামনের কাজ আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে আছে এবং পিছনের কাজ 60 ডিগ্রি কোণে আছে, বাতাসের বেগ দেওয়া আছে আগের মতন এবং বৃষ্টির বেগও দেওয়া আছে। আমাদেরকে জিজ্ঞেস করছে গাড়ির বেগ কত হলে সামনের কাজ ভিজবে না। এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই সামনের কাজ ভিজবে না, যেমনি বৃষ্টি পড়ুক সামনের কাজ তো ভিজারই কথা। দেখো আমি একটু সামনের কাজটা একটু বড় করে আঁকি এখানে, জাস্ট সামনের কাজটার দিকে খেয়াল করবা। এটা সামনের কাজ, হ্যাঁ এটা হলো সামনের কাজ, ঠিক আছে, এটা হলো সামনের কাজ, এইটা হলো আনুভূমিকের সাথে কোণ দেওয়ার জন্য আমি এটা আঁকলাম, এটা আমাদের জাস্ট সামনের অংশটা। হ্যাঁ এটা হলো কি শুধু সামনের অংশটা। খেয়াল করো এইখানে আমাদের কোণ কত বলা আছে? কোণ বলা আছে ভাইয়া এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা বলা আছে 45 ডিগ্রি। এটা তো নিশ্চয়ই সবাই বুঝতে পারছি, যদি এটা 45 ডিগ্রি বলে তাহলে এই কোণটাও কত হবে বলো তো? উলম্বের সাথে এই কোণটাও কত হবে? 45 ডিগ্রি হবে। এই কোণটাও 45 ডিগ্রি হবে, কারণ এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি। এখন বলো তো গাড়ির সাপেক্ষে যে বৃষ্টির বেগ সেইটা যদি উলম্বের সাথে, এই যে মনে করো এটা একটা উলম্বের দাগ দিয়ে দিলাম, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যদি আমাদের ধরো 42 ডিগ্রি কোণে পড়তেছে বা 30 ডিগ্রি কোণে পড়ছে ধরো উলম্বের সাথে, এটা কোন বেগ? এটা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, যেই বেগটা নিয়ে যে এতক্ষণ আলাপ করতেছিলাম, এই যে এই বেগটা এগুলা কি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ VRC। তো আমাদের এই বেগটা এটা হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগে, দেখো বৃষ্টির বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, VRC। এই যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, যদি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা ধরো উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে, তখন বলতো আমাদের কাজ কি ভিজবে না? সামনের কাজ ভিজবে না? এই যে যদি এভাবে করে বৃষ্টি এসে পড়ে, এভাবে করে বৃষ্টি এসে পড়তেছে, তখন কি দেখো সামনের কাজ কিন্তু ভিজে যাবে, সামনের কাজ ভিজবে। কিন্তু বলতো দেখি যদি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা আমাদের ধরো 60 ডিগ্রি কোণ হলো, 60 ডিগ্রি কোণ, তখন 60 ডিগ্রি কোণ হলে
60 ডিগ্রি কোণ হলে, এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে বলো তো আমাদের কি সামনের কাজ ভিজবে? দেখো তো, এই যে দেখো তো সামনের কাজ কি আর ভিজতেছে? ভিজবে না। ঠিক আছে, যদি 60 ডিগ্রি হয় তাহলে কিন্তু ভিজবে না। আচ্ছা, যদি 45 ডিগ্রি কোণ হয়, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ যদি 45 ডিগ্রি কোণে থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু দেখো একদম তল ঘেঁষে কিন্তু একটা পানি ফোঁটা এই পানি কাঁচটাকে ভিজাই দিয়ে চলে যাবে। যদি 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ যদি 45 ডিগ্রি কোণে হয়, তখন কিন্তু এটা সামনের কাঁচটাকে ভেজায় চলে যাবে। কিন্তু যদি 45-এর থেকে একটুখানি বেশি হয়, 45-এর থেকে একটুখানি যদি বেশি হয়, তখন কিন্তু আর এটা সামনের কাঁচকে ভিজাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা কখন সামনের কাঁচ ভিজবে না, এইটার একটা আইডিয়া কিন্তু পাইছি যে কখন সামনের কাঁচ ভিজবে না। তাহলে এখন আসো আবার আগের মতন আমরা বৃষ্টির বেগ, বাতাসের বেগ এগুলো একটু লিখে ফেলি। বৃষ্টি পড়ছে উলম্ব বরাবর নিচের দিকে, আমি লাল কালি দিয়ে বৃষ্টির সাপেক্ষে আপেক্ষিক গাড়ির সাপেক্ষে বেগ যেটা, ওইটাকে সবসময় বোঝাবো। হ্যাঁ, এটা হলো বৃষ্টির বেগ, এই দিকে আছে হচ্ছে গাড়ির সাপেক্ষে, ধরো না, এটা হলো বাতাসের বেগ, এটার মান কত ছিল? 20। VW হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, এবং এটা হচ্ছে VR। VR সমান সমান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার। আমাদের গাড়ি কোন দিকে যাচ্ছে? গাড়ি মনে করো বাম দিক বরাবর যাচ্ছে। গাড়ির যেই বেগ, এটা হচ্ছে গিয়ে VC। গাড়ির বেগ হচ্ছে গিয়ে VC। তাহলে গাড়ির বেগ, এটা কি হচ্ছে দেখো, গাড়ির বেগটাকে আমরা উল্টাই দিব। কেন উল্টাবো? কারণ আমাদের গাড়ির সাপেক্ষে বেগটা বের করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে আমাদের গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা কোন দিকে হতে হবে? এই যে লাল কালার দিয়ে দেখাচ্ছি, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা হতে হবে এমন ভাবে, তার মানে এই তিনটার লব্ধি এমন হতে হবে, এই থিটার মানটা এমন হতে হবে যাতে করে থিটা এর মানটা হয় 45 ডিগ্রি এর চেয়ে বড়, তাই না? যদি থিটা এর মান উলম্বের সাথে 45 ডিগ্রির চেয়ে বড় কোণে পড়ে, তখনই কিন্তু আমাদের কাঁচ ভিজবে না। অর্থাৎ এই দেখো বৃষ্টির পানির যে ফোঁটাটা যদি 45 ডিগ্রি কোণে পড়ে, এই দেখো কাঁচ ভিজবে না, এইভাবে করে সামনের দিকে চলে যাবে। দেখো সামনের কাঁচ কিন্তু প্রোটেক্টেড। এখানে অন্য কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে, এই সামনের বোনেট ভিজবে, কিন্তু আমাদের দেখো সামনের কাজ দেখো স্লাইটলি বেঁচে যাবে। এই যে সামনের কাজ কিন্তু ভিজবে না, যেভাবেই তুমি আঁকো না কেন দেখো সামনের কাজ ভিজবে না। অর্থাৎ 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে যদি পড়ে তখন একদম গা ঘেঁষে পড়ে যাবে। এর থেকে কম কোণ যদি হয় তখনও কিন্তু সামনের কাজ ভিজবে, কিন্তু 45-এর যে বেশি হলে কিন্তু সামনের কাজ ভিজবে না। তাহলে আমরা এটা বলতে পারি যে সামনের কাজ না ভেজার শর্ত, এটা একটু লিখে নিতে পারি যে সামনের কাজ না ভেজার শর্ত কি? সামনের কাজ না ভেজার শর্ত কি? শর্ত হচ্ছে থিটা এর মান হইতে হবে 45 ডিগ্রি এর চেয়ে বড়। থিটা এর মান হইতে হবে 45 ডিগ্রি এর চেয়ে বড়। দুই পাশে আমি যদি tan কে নিয়ে আসি, তাহলে tan থিটা হতে হবে ইজ গ্রেটার দেন tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি। এখন ভাই tan 45 এর মান তো 1 আমরা জানি, কারণ তুমি দেখো থিটার মান যদি বড় হয় tan থিটার মানও কিন্তু বড় হয়। এটা তো সাইন লিখি নাই, tan লিখছি। tan এর থিটার মান যত বড় হয় থিটার মানও তত বড় হয় কিন্তু। সো তাহলে এখান থেকে আমরা প্রথমে, এটা তো একটু বড় ছবি আঁকলাম, আমরা চলো এর থেকে আরেকটু ছোট ছবি আঁকাই। যে লব্ধিটা যদি এই দিকে হতে হয়, তাহলে বলো তো আমাদের VW আর VC এই দুইটার লব্ধিটা অবশ্যই কোন দিকে হতে হবে? বাম দিকে হতে হবে। বাম দিকে হতে হবে। এই যে VW আর VC এই দুইটাকে মারামারি করে অবশ্যই বাম দিকে লব্ধি থাকতে হবে, VW মাইনাস VC, আর এটা হচ্ছে আমাদের VR। তাহলে খেয়াল করো tan থিটা মানে আসলে কত? tan থিটা মানে আসলে কত? tan থিটা মানে আসলে কত? দেখো যদি তুমি এই যে ভেক্টরটা আছে এটাকে যদি এইখানে নিয়ে আসো, তাহলে এটা একটা ত্রিভুজ হচ্ছে না? এই যে এটা একটা ত্রিভুজ হচ্ছে না? এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে tan থিটা সমান সমান কি লেখা যায়? এইটুকুর মান হচ্ছে VW মাইনাস VC। তাহলে লম্ব বাই ভূমি, এটা থিটার বিপরীত বাহু, লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা সমান সমান আমরা লিখতে পারি VW মাইনাস VC ডিভাইডেড বাই ভূমি হচ্ছে VR, কোণের সাথে যেটা থাকে এটা হচ্ছে ভূমি। তাহলে এইটা ইজ গ্রেটার দেন হতে হবে কত? 1 হতে হবে। tan 45 এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি হিসাব করা হয় আমাদের VC এর মানটা বের করতে হবে। VW মাইনাস VC ইজ গ্রেটার দেন VR। ওকে, এবং VW মাইনাস VC ইজ গ্রেটার দেন VR। তাহলে মাইনাস VC যেটা,
এখান থেকে আসছে হলো ভি আর মাইনাস ভি ডাব্লিউ, দুই পাশে -1 দিয়ে গুণ দিলে হয় ভিসি, এটা চিহ্ন পাল্টায় যাবে ভি ডাব্লিউ মাইনাস ভি আর। তাহলে দেখো ভিসি এর যে ভ্যালুটা সেইটা কত হচ্ছে, ভি ডাব্লিউ মানে হচ্ছে 20 এবং ভি আর মানে হচ্ছে 5। অর্থাৎ ভিসি এর মানটা যদি 15 এর থেকে কম হয়, 15 কিলোমিটার পার আওয়ারের থেকে যদি ভিসি এর মানটা ছোট হয়, তখন কিন্তু সামনের কাজ ভিজবে না। যদি ভিসি এর মান 15 হয়, যদি ভিসি এর মান 15 হয় তাহলে কি ভিজবে? যদি এটা 15 হয় তাহলে তো থিটার মানটা 45 ডিগ্রি হবে, ঠিক আছে? যদি ভিসি এর মান 15 হয়, তুমি হিসাব করে দেখো এইটা কত হচ্ছে, এটা হলো ভিডাব্লিউ 20 মাইনাস 5 5 5 কাটাকাটি করে 1, তাহলে এটা 1045 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ ভিসি এর মান 15 হলেও কিন্তু ভিজবে, কিন্তু 15 চেয়ে কম হলে সামনের কাজ ভিজবে না, ঠিক আছে? তাহলে এইটা আমরা পেলাম। এখন খেয়াল করো যে ভিসি এর মান 15 থেকে কম যদি হয়, তখন তার মানে কি, ভিসি এর মান যদি 12 হয়, ভিসি এর মান যদি 10 হয়, 8 হয়, যদি কম হয় তাহলেই কিন্তু, আচ্ছা এখানে আমি একটু লিখে দিই, এটা 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ। ভিসি এর মান যদি কম হয় 15 থেকে, তখনই কিন্তু সামনের কাজটা ভিজবে না। এখন খেয়াল করো যে যদি 12 হয় তখন কি হবে একটু দেখো তো। যদি 12 হয়, আমি র্যান্ডম ক্যালকুলেশন করছি, ধরো ভিসি এর মান আমি ধরলাম এটা হচ্ছে 12, তাহলে 20 আর 12, এইখান থেকে লব্ধি থাকবে 8, তাহলে এইটা যদি 8 হয়, এটা যদি 5 হয়, তাহলে দেখো তো tan থিটা, থিটা এর মান tan ইনভার্স 8/5, এটা কত হয়? 8/5 এর মান কত হয়? tan ইনভার্স 8/5, 8/5 এটা হয় 57.99, মানে 58 ডিগ্রি। তো বলো তো 58 ডিগ্রি যদি করে বৃষ্টি পড়ে, এটা তো 45 ডিগ্রি, 58 ডিগ্রি কোণ মানে তো আরো বেশি, তার মানে বৃষ্টি সামনের কাজকে ভিজাতে পারবে না। তাহলে বুঝতে পারছো, 15 তে কম যদি হয় তখন এটা কিন্তু সামনের কাজকে ভিজাবে না। আচ্ছা তাহলে আমরা একটু বেশি নিয়ে দেখি তো কি হয়। ধরো ভিসি এর যে মান, এইটা আমরা ধরলাম ভিসি এর মান হচ্ছে হইলো ধরো 15 থেকে বেশি কত, 18, 18। যদি 18 হয় তখন বলো তো, 18 যদি হয় তাহলে এখানে আমাদের এইটার মান কত হবে? এটার মান হবে 2, তাহলে tan ইনভার্স তখন হচ্ছে 2/5। দেখো তো tan ইনভার্স 2/5 কত হয়? 2/5 কত হয়? 21.80। তার মানে কিন্তু এই যে উলম্বের সাথে 21 কোণে যদি পড়ে, তাহলে তো অবশ্যই সামনের কাছে ভিজবে, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে কিন্তু পারফেক্টলি বের করলাম, যদি যেহেতু কোণ দেওয়া আছে আমরা পারফেক্টলি বের করে ফেললাম যে কত কোণে আমাদের এইটা কি বলে, গাড়ির বেগটা কত হতে হবে। এখন তোমাদের একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে যে ভাই এরা তো ভিডাব্লিউ তো ভেক্টর ছিল, ভিআর তো ভেক্টর ছিল, তাদেরকে আপনি লাইন বাই লাইন বিয়োগ করে দিলেন, বীজগাণিতিক নিয়মে বিয়োগ করলেন, তারা তো ভেক্টর, তাদের তো জ্যামিতিক নিয়মে বিয়োগ হওয়ার কথা। ভিডাব্লিউ আর ভিআর তো একই দিকে নাই, ভিডাব্লিউ একদিকে আছে, ভিআর আরেক দিকে আছে, তাহলে এদের বিয়োগফল তো ভাই এত সহজে হওয়ার কথা না, এটা তো লব্ধি করে বিয়োগ করার কথা। খেয়াল করো এইখানেই হচ্ছে মজাটা, আমরা যখন tan থিটা লিখছি তখন এখানে কি লিখছি, ভিডাব্লিউ মাইনাস ভিসি, এইগুলা কি ভেক্টর আকারে লিখছি নাকি একটা ত্রিভুজের বাহুর মান আকারে লিখছি? এদেরকে ত্রিভুজের বাহুর মান আকারে লিখছি না? দেখো ভিডাব্লিউ মাইনাস ভিসি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু, ভিআর হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু, সো তাহলে এরা কিন্তু এখন বাহু ফরম্যাট অর্থাৎ স্কেলার ফরম্যাটে এরা আছে, তাই এদের মানকে নিয়ে আমি কিন্তু বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করতে পারবো, কোনো অসুবিধা নাই। আমরা যখন tan থিটার সূত্রটা লিখছি তখন কি আমরা ভেক্টর বাই ভেক্টর বানাইছি? না তো, এটা তো ভেক্টর বিয়োগ না, এটা তো কি, এটা একটা বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য, এটা একটা বাহুর দৈর্ঘ্য। tan থিটার অনুপাত যখন আমরা লিখি তখন কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাই বাহুর দৈর্ঘ্য না? তাহলে এটা তো বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি স্কেলার, সো তাহলে এটা কিন্তু এখন স্কেলার ফরম্যাটে আমরা লিখছি, ঠিক আছে? ভেরি গুড, আমরা বুঝলাম। এইবার আসো তাহলে পরের প্রবলেমটাতে যাই, পরের প্রবলেমটাতে যাই যে পিছনের কাজ ভেজার শর্ত কি, পিছনের কাজ ভেজার শর্তটা কি। খেয়াল করি, এইগুলা কেটে দেই কেটে দেই কেটে দেই কেটে দেই, হ্যাঁ ঠিক আছে। এইবার আসো আমরা একটু গাড়ির পিছনের যে কাজটা আছে সেইটাকে একটু বড় করে আঁকি। গাড়ির পিছনের যেই কাজটা আছে সেইটাকে আমরা একটু বড় করে আঁকতে চাই, একটু বড় করে আঁকতে চাই। এই দেখো, খেয়াল করো, দেখো তো যে আমাদের গাড়ির বেগ কত হলে পিছনের কাজ ভিজবে না। তো আমাদের এখানে সামনের কাছের সাথে 45 ডিগ্রি কোণ আছে, পিছনের কাজ আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তার মানে ভাইয়া এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এইটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এই কোণটা কত,
এই কোণটা কত? এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাইলে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ এটা আমরা বের করে ফেললাম। কিন্তু কেন এটা জরুরি? আমি এটা আর হিজিবিজি রাখবো না। দেখো তোমরা অলরেডি বুঝে গেছো, যদি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণের বেশি কোণে পড়ে, যদি 30 ডিগ্রি কোণের বেশি কোণে পড়ে তখন কিন্তু আমাদের পিছনের কাচ ভিজবে না। দেখো যদি 30 ডিগ্রি কোণের বেশি কোণে পড়ে তখন কিন্তু পিছনের কাচ আর ভিজবে না। কিন্তু যদি 30 ডিগ্রি কোণের কম কোণে পড়ে তখন কিন্তু দেখো পিছনের কাচ ভিজে যাবে। সো গাড়ি কোন দিকে যাচ্ছে? গাড়ি যাচ্ছে এই দিক বরাবর। এটা হচ্ছে ভিসি এর বেগ, এটা হলো আমাদের ভিসি বেগ। তাহলে আমাদের ভিসিটাকে উল্টালাম, এবং যে যদি এই দিক বরাবর যদি আমরা পেতে চাই, পিছনের কাছকে না ভেজাতে চাই, তাহলে তো এই দিকটাতে লব্ধি থাকতে হবে, তাই না? গাড়ির সাপেক্ষে যে বৃষ্টির বেগটা সেটার লব্ধিটা এই দিক বরাবর থাকতে হবে। তার মানে ভিসিটাকে অবশ্যই বড় হতে হবে। সো তাহলে আমরা যদি দুইটার লব্ধি নেই, এইটা হচ্ছে আমাদের ভিসি মাইনাস ভিডাব্লিউ, আর নিচের দিকে আছে হচ্ছে আমাদের ভিআর। এই দুইটার লব্ধি হতে হবে এমন দিকে যেটা উলম্বের সাথে 30 ডিগ্রি, যেটা থিটা উলম্বের সাথে যেটা 30 ডিগ্রির চেয়ে বড় হবে। ঠিক আছে, এটা হলো আমাদের ভিআর, এইটা হচ্ছে গিয়ে আমাদের ভিআর, এটা হচ্ছে আমাদের ভিসি মাইনাস ভিডাব্লিউ। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এটা পাই যে থিটার যে ভ্যালুটা, থিটার মান কত হতে হবে? যদি পিছনের কাজ না ভেজার শর্ত কি, দাঁড়াও একটু লিখে নেই। পিছনের কাজ না ভেজার শর্ত, পিছনের কাজ না ভেজার শর্ত, পিছনের কাজ না ভেজার শর্তটা কি? সো না ভেজার শর্ত হচ্ছে থিটা এর যে মানটা সেটা কি হতে হবে? 30 ডিগ্রি এর চেয়ে বড় হতে হবে। 30 ডিগ্রির চেয়ে বড় হলে কিন্তু এটা পিছনের কাজকে ভেজাতে পারবে না। তাহলে tan থিটা এর মান হতে হবে ইজ গ্রেটার দেন tan 30 ডিগ্রি। tan থিটার মান কত? এই যে এখান থেকে এইটা হচ্ছে ভিসি মাইনাস ভিডাব্লিউ, তাহলে থিটা লম্ব বাই ভূমি ভিসি বাই ভিডাব্লিউ, ভিসি মাইনাস ভিডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে ভিআর ইজ গ্রেটার দেন tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এইটাকে নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এইটাকে নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখি কি আসে। এখান থেকে ভিসি এর মানটা তো বের করতে হবে, যেহেতু এখানে কি আসে, আমরা ভিসি ইজ গ্রেটার দেন ভিআর ডিভাইডেড বাই √3 প্লাস ভিডাব্লিউ। তাহলে ভিসি এর মান কত হচ্ছে? সুতরাং ভিসি এর যে মানটা এটা হতে হবে গ্রেটার দেন ভিআর মানে কত? ভিআর মানে হচ্ছে 5, তার মানে 5/√3 প্লাস ভিডাব্লিউ মানে কত? ভিডাব্লিউ মানে হচ্ছে 20। তাহলে ভিসি এর যে ভ্যালু সেটা হচ্ছে কত হবে? ভিসি এর যে ভ্যালু হবে 5/√3 প্লাস 20, 5/√3 প্লাস 20, এটা আসে 22.89, 22.89। তার মানে এত কিলোমিটার পার আওয়ার বেগে যদি গাড়ি চলে, এর থেকে যদি বেশি বেগে গাড়ি চলে তাহলে পিছনের কাজ ভিজবে না। ঠিক আছে, গাড়ি যদি খুব 22-এর থেকে বেশি কোণে যায়, বেশি বেগে যায়, 22-এর থেকে যদি বেশি বেগে যায়, এটাকে নাম্বার দিয়ে নিই, এটা আমাদের A নাম্বার প্রশ্নের সলিউশন ছিল, এটা হলো B নাম্বারের সলিউশন। যে আমাদের গাড়ি যদি বেশি বেগে যায়, 22-এর থেকে বেশি বেগে যায়, তাহলে কি হবে? তখন আমাদের এটা যদি 22-এর থেকে বেশি হয় তখন ডান দিকে ভ্যালুটা বাড়বে না? ডান দিকের ভেক্টরের লব্ধিটা যদি বাড়ে তাহলে আমাদের লব্ধিটা আরো ওই দিকে হেলে যাবে, তার মানে তখন পিছনের কাজ ভিজবে না। আর যদি এটা কম হয়, এটা যদি কম হয় তখন কি হবে? 22-এর থেকে যদি কম হয় তখন কিন্তু দেখা যাবে যে লব্ধিটা এই ভিআর এর দিকে হেলে গেছে। এটার মান যদি ছোট হয় তখন লব্ধিটা কি হবে? ভিআর এর দিকে হেলে যাবে না? তাহলে ভিআর এর দিকে যদি হেলে যায় তখন দেখা যাবে পিছনের কাজ ভিজে যাচ্ছে। তাহলে এইটা হলো আমাদের সেই শর্তগুলা, যে পিছনের কাজ না ভেজার শর্ত। আমাদের অবশ্যই গাড়ির বেগটা এতর বেশি হতে হবে এবং 15 থেকে কম হতে হবে। তাহলে খুবই সহজ। পরের প্রশ্নটা, প্রথম দুইটা বের হয়ে গেলে পরেরটা একদম সহজ। পরেরটা আমাদেরকে বলছে যে গাড়ির বেগ কত হলে দুইটা কাচই ভিজবে। তাহলে দুই কাচ ভেজার শর্ত কি? দুই কাচই ভেজার শর্ত কি? ভেজার শর্তটা কি? দেখো
বা দুই কাজ, দেখো আমরা যদি আগে প্রথমটা দেখি, ভিসি এর মান যদি 15 থেকে কম হয় তাহলে আমাদের সামনের কাজ ভিজবে না, সামনে ভিজবে না। ভিসি এর মান যদি 22.89 এর চেয়ে বড় হয়, 22.89 এর চেয়ে বড় হয়, তাহলে পিছনের কাজ ভিজবে না, তার মানে 22-এর থেকে বেশি বেগও করতে পারবো না, কারণ দুইটা কাজে ভিজাতে হবে। দুইটা কাজে যদি ভিজাতে হয় 22-এর থেকে বেশি হলে পিছনের কাজ ভিজবে না, 22-এর থেকে যদি বেশি হয় তাহলে তো পিছনের কাজ ভিজবে না, তা আমাদের তো দুইটা কাজে ভিজাইতে হবে। 15 থেকে যদি বেগ কম হয় তাহলে তো আবার সামনের কাজ ভিজবে না, তাহলে অবশ্যই আমাদের ভিসি এর মানটা 15 কিলোমিটার পার আওয়ারের সমান বা তার থেকে বেশি হতে হবে, এবং 22.8-এর চেয়ে বেশি হয়ে গেলে তো আর ভিজবে না, তাহলে 22.89 থেকে সমান বা তার থেকে কম হতে হবে। এইটা হচ্ছে না ভেজার শর্ত। গাড়ির বেগটা যদি এরকম রেঞ্জে থাকে তাহলে দুই কাজই ভিজবে কখন? দুই কাজই ভিজবে যখন ভিসি এর মান হচ্ছে 15 সমান বা তার থেকে বড় এবং 22.89 এর সমান বা তার থেকে ছোট। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের মেইন কাহিনী। তোমরা নিজেরা ক্যালকুলেট করেও দেখতে পারো যে 16 কিলোমিটার পার আওয়ার নাও, তো 16 কিলোমিটার পার আওয়ার নিলে দেখবা যে আমাদের সামনের কাজ ভিজতেছে আবার পিছনের কাজও ভিজবে, তখন দেখা যাবে গাড়ির বেগটা এরকম হয়ে যাবে, মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এরকম হবে যে এইভাবে করে যদি 16 কিলোমিটার পার আওয়ার হয় তখন কাজ সামনের কাজও ভিজবে আবার পিছনের কাজও ভিজবে। ঠিক আছে, একইভাবে যদি ধরো আমাদের 20 কিলোমিটার পার আওয়ার হয় তখন দেখা যাবে এই যে সামনের কাজও ভিজবে আবার পিছনের কাজও ভিজবে। তো এই রেঞ্জের মধ্যে থাকলে দুইটা কাজই ভিজবে। সো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা চলো আরেকটা প্রবলেম দেখে আসি। এই প্রবলেমটা খুবই স্পেশাল প্রবলেম। এই প্রবলেমটা রাজশাহী বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন এবং খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। দেখো আমরা একটু প্রবলেমটা পড়ি। আমরা এই প্রবলেমটা চেষ্টা করব একটু ভিন্ন নিয়মে সলভ করতে বা একটু স্মার্ট নিয়মে সলভ করতে। খেয়াল করো, 30 ডিগ্রি কোণে আনত একটা পাহাড়ের ঢাল আছে। দেখো এখানে 30 ডিগ্রি কোণে আনত, এই যে এই কোণ যেটা এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত। হ্যাঁ, একটা পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বাস উপরের দিকে উঠছে। তো আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা বাস, এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা বাস, এবং এই বাসের এইখানে একটা চাকা আছে, বাসের এইখানে একটা চাকা আছে এবং এইখানে আমাদের বাসের আরেকটা চাকা আছে। ঠিক আছে, তো ভাই বাসটা কি করছে? বাস হচ্ছে সুন্দর মতন উপরের দিকে যাচ্ছে, কত বেগে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে। দেখো ভাই 72 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? নিজেরা বের করে ফেলতে পারবা। 72 ইন্টু 1000 মিটার, আর পার আওয়ার বলতে আমরা বুঝি 3600 সেকেন্ড। শর্টকাট মনে রাখার উপায় হচ্ছে যে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে গুণ দিব। 3/18 তোমার এখানে হচ্ছে না, 4/18 72, আর এটা ভাগ করলে 4, 4×5 20, সো এটা আসে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো আমাদের এখানে গাড়ির যে বেগটা দেওয়া আছে সেটা আমি যদি এই ইয়াতে রাখি, মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, এটা হলো 20 মিটার পার সেকেন্ড। আমাদের বলে দিছে যে এমন সময় একটা বৃষ্টি, সেটা কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে খাড়া নিচের দিকে পড়ছে, বৃষ্টিটা খাড়া নিচের দিকে পড়ছে, সেটা হলো কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। খাড়া নিচের দিকে বৃষ্টি পড়ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, এটা হলো বৃষ্টির বেগ। এখন পরের যে প্রশ্নটা আছে কি বলছে যে বৃষ্টি যখন প্রায় শেষ তখন আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো, অর্থাৎ প্রায় শেষের দিকে তখন আনুভূমিকভাবে একটা বৃষ্টি পড়া শুরু করছে। ডানে না বামে এটা বলা নাই, যে কোনো একটা দিকে আনুভূমিক বরাবর বৃষ্টি পড়া শুরু হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে নির্ণয় করো। শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তার মানে কি বাস চালক কত কোণে পড়তে দেখবে, তাহলে এটা কি বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ না? তাই না, বাস চালক তো গতিশীল। আমাদের জিজ্ঞেস করছে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে কি বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত, এটাই কিন্তু বের করতে হবে। তাহলে ভাই বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে গেলে আমরা কি করব? আমরা যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হবে তার বেগটাকে উল্টায় দিব।
উল্টায় এটার সাথে লব্ধি করব, যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার সাথেই আমরা এটা লব্ধি করব। তাহলে দেখো ভিসি সমান সমান, এটা তো ভিসি যেটা ছিল এটা ভিসি থাকলো, এটা হলো ভিসি। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে লোকটাকে মানে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। বাস চালক হচ্ছে উলম্বের সাথে এই যে এই কোণটা আমাকে বের করতে হবে, তাই না? এই যে ভিসি আর ভিআর, এই একদম আগের অঙ্ক, একদম আগের অঙ্ক। ওই যে আগে কি ছিল, আগে হচ্ছে বৃষ্টি ছিল নিচের দিকে, একটা লোক এদিক বরাবর আসতো, তখন আমরা কি করতাম, আমরা হচ্ছে উল্টা দিকে লোকের বেগের উল্টা একটা বেগ নিয়ে তার লব্ধি করতাম, এবং যেই লব্ধিটা থাকতো ওই দিকে তাকে ছাতা ধরতে হতো। সেখানে একই জিনিস, জাস্ট ওই আনুভূমিক বরাবর নাই বেগটা, বেগটা এই দিক বরাবর আসছে। তাহলে লোকটা কোন দিকে ছাতা পড়তে দেখবে, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে, লালটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আলটিমেটলি আমাদের কিন্তু ভিআর এবং ভিসি এর যে লব্ধিটা আছে, সেই লব্ধিটা কত কোণে আছে এই কোণটা আমাকে বের করা লাগবে। তাহলে এটাই আমাদের প্রথম প্রশ্ন চাইছে। আমরা যদি ভেক্টরের কনসেপ্ট ইউজ করি তাহলে দেখো ট্যান থিটা, ওই যে দুইটা ভেক্টরের লব্ধির মধ্যকার কোণ কত, বা লব্ধির সাথে অন্য একটা ভেক্টরের কোণ কত হয়, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান, দেখো যার সাথে কোণ, কার সাথে কোণ, আর এর সাথে কোণ, সেটাকে নিচে একা একা রাখবো, অর্থাৎ এখানে থাকবে ভি আর, আর উপরে থাকবে হচ্ছে ভিসি সাইন আলফা ধরলাম আপাতত, প্লাস ভিসি কজ আলফা। ভাই আলফাটা কি ছিল জানো, আলফাটা ছিল হচ্ছে আমাদের ভিসি এবং ভিআর এর মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এখানে ভিসি আর ভিআর এর মধ্যবর্তী কোণ এইটা কত, এইটা আমাদের বের করতে হবে। এইটা হচ্ছে আমাদের আলফা। বলতো এইটা আলফা মানে কি, এইটাই আলফা না? এই যে এটা এই লাইন বরাবর আছে আর ভিসিটা এই লাইন বরাবর আছে, তার মানে এই কোণটাই কিন্তু আলফা। তো আলফার মান কত, আলফার মান হচ্ছে, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটাও দুইটা মিলে 90 হবে, অর্থাৎ এটা হলো 60 ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে। তাহলে থিটা এর যে মান সেটা সমান সমান কি হচ্ছে, tan ইনভার্স আমাদের ভিসি এর মান হচ্ছে কত ছিল, 20। ভিসি এর মান ছিল 20, ভিসি এর মান ছিল 20, এটা হচ্ছে 20 সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর ভিআর মানে কত, ভিআর মানে হচ্ছে 6 প্লাস 20 cos 60 ডিগ্রি, 20 cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কিন্তু থিটা এর যে মান এটা বের করে ফেলতে পারবো। দেখো থিটার মান কত আসে, 20 sin 60 ডিভাইডেড বাই 6 প্লাস 20 cos 60 ডিগ্রি, এটা আসে হচ্ছে tan ইনভার্স করলে 47.27 ডিগ্রি, 47.27 ডিগ্রি। অর্থাৎ বাস চালক উলম্বের সাথে এত কোণে বৃষ্টি পড়তে দেখবে। ঠিক আছে, কি হিসাব করলাম, যে বাস চালক, সুতরাং বাস চালক উলম্বের সাথে 47.27 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে। হ্যাঁ, বাস চালক উলম্বের সাথে 47.27 কোণে বৃষ্টি পড়তে দেখবে। তো ভাই আমরা তো এইভাবে করে প্রবলেমটা দেখে ফেললাম। আমরা যদি একটু অন্যভাবে এই প্রবলেমটা সলভ করতে চাই, হ্যাঁ অন্যভাবে কেন দেখাবো, কারণ এই অন্যভাবে যে কনসেপ্টটা এটা আমাদের দেখবা সামনের কিছু ম্যাথে কাজে লাগবে। তো সেটা কেমন, সেটা হচ্ছে দেখো আমরা প্রত্যেকটা ভেক্টরকে চলো ভেক্টর রূপে কনভার্ট করি। ভিসি তো আমাদের একটা ভেক্টর আর ভিআরও একটা ভেক্টর। তো আমরা ভিআর যেটা, সেই ভিআর সমান সমান কি লেখা যায় বলো তো, একদম নিচের দিক বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। যদি তুমি এক্স ওয়াই কোঅর্ডিনেট চিন্তা করো, এই দিকটাকে কি আমরা প্লাস আই বলতাম, এই দিকটাকে আমরা মাইনাস আই ক্যাপ বলতাম, এই দিকের একক ভেক্টরকে আমরা প্লাস জে ক্যাপ বলতাম, এই দিকের একক ভেক্টরকে মাইনাস জে ক্যাপ বলতাম। তাহলে একদম নিচের দিকে যেই ভেক্টরটা, এটা কি 6 একক নিচের দিকে, তার মানে এটাকে ভেক্টর রূপে প্রকাশ করতে হলে নিচের দিকে প্রকাশ করার জন্য মাইনাস জে লিখবো। তাহলে এটাকে আমি লিখতে পারি কত, মাইনাস 6 জে ক্যাপ। এবং দেখো ভিসি যে ভেক্টরটা আছে, এই ভিসি ভেক্টরটাকে যদি আমি আই জেতে কনভার্ট করি সেটা কি হবে, জিনিসটা অনেকটা এরকম না, যে এই ইয়াটা কি বলে, এখানে হচ্ছে আমাদের যেই গাড়ির বেগটা হচ্ছে আমাদের আনুভূমিকের সাথে, গাড়ির বেগটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। গাড়ির বেগটা দেখো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, গাড়ির বেগ আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই 20 মিটার পার সেকেন্ড যে বেগটা আছে, এই 20 মিটার পার সেকেন্ড বেগটাকে আমাদের প্রথমে যদি আমি এটাকে ভেক্টর রূপে কনভার্ট করতে চাই, ভেক্টর রূপে যদি কনভার্ট করতে চাই, তাহলে এই দিক বরাবর উপাংশ কত হবে, 20 cos 30 ডিগ্রি
এবং এদিক বরাবর উপাংশ কত হবে 20 sin 30 ডিগ্রি, কি ঠিক কিনা? যে 20 মিটার পার সেকেন্ড এটাকে যদি আমি দুইটা উপাংশে ভাগ করি, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তাহলে যার সাথে কোণ সেটা হবে কজ আর অন্য কোণটা হবে সাইন, তাহলে 20 cos 30 আর এটা হচ্ছে 20 sin 30। তাহলে বলো তো 20 এই যে ভেক্টরটা, এই 20 মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমি ভেক্টর আকারে প্রকাশ করতে চাই কিভাবে লিখতে পারি? তাহলে এইটাকে আমি লিখতে পারি যে 20 cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 20 sin 30 ডিগ্রি জে ক্যাপ। 20 sin 30 ডিগ্রি আই ক্যাপ, 20 cos 30 ডিগ্রি আই ক্যাপ, sin 30 ডিগ্রি জে ক্যাপ। বলো তো cos 30 এর মান কত? √3/2, তার মানে 10√3 আই ক্যাপ, 10√3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। আমি প্রবলেমটা দেখাচ্ছি এই কারণে যে আগের নিয়মটা অবশ্যই সহজ, কিন্তু এই স্টাইলে করে রাখো, কারণ এই স্টাইলটা সামনে কাজে লাগবে দেখবা। তো এটা তো নতুন কিছু করি নাই, মানে এটা তো একদম আগে ভেক্টরের পড়া যা জিনিস সেগুলাকেই এখানে উগলাই দিচ্ছি। তো আমরা যদি লাল ভেক্টরটা বের করতে চাই, যে ভি, এটা কি? এটা হচ্ছে লাল ভেক্টর, যেটা এটা কি ছিল ভিআরসি না? যে রেইনের বেগ কারের সাপেক্ষে কত? ভিআরসি, ভিআর মাইনাস ভিসি। তাহলে বলো তো ভিআর মাইনাস ভিসি আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি? ভিআরসি যেটা, সেটা সমান সমান কি হবে? ভিআর মাইনাস ভিসি হবে। ভিআর মাইনাস ভিসি বলতে কি বোঝাচ্ছি? 6 জে ক্যাপ, এখান থেকে বাদ দিব হচ্ছে এই জিনিসটাকে বাদ দিব। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আই ক্যাপের জায়গায় থাকছে মাইনাস 10√3 আই ক্যাপ আর 10 জে 6 জে, তাহলে মাইনাস 16 জে ক্যাপ। এইটা হচ্ছে ওই গাড়ি চালক যেই দিক বরাবর বৃষ্টিটা পড়তে দেখবে সেটার মান। দেখো এখানে কিন্তু আমরা ভিআরসি এর যেই তোমার ইয়াটা আছে, ভিআরসি এর যে বেগের মান, এটাও কিন্তু বের করতে পারবো, দিকটাও এখান থেকে বের করতে পারবো। কিভাবে ভাইয়া দিকটা বের করব? দিকটা কিভাবে বের করব? দেখো দিকটা কিভাবে বের করব, যে ভিআরসি যে ভেক্টরটা আসলো যে মাইনাস এত আই এত জে, এটাকে আমরা কিভাবে করে বের করব? দেখো ভিআরসি মাইনাস এত আই মাইনাস এত জে, তো এই ভেক্টরটাকে তুমি কি আঁকতে পারবা না? আমার একটা কথা বলো তো, কত কত কষ্টই তো তোমরা করো। 2i প্লাস 3j, এই ভেক্টরটা তোমার যদি আমি সংখ্যা রেখায় আঁকতে বলি, তুমি কি আঁকতে পারবা? কিভাবে পারবা? এক্স অক্ষ বরাবর 2 ঘর নিবা, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর নিবা, তারপর এই যে ভেক্টরটা হবে এটাই কিন্তু আমাদের 2i প্লাস 3j ভেক্টর। এই ভেক্টরটাই কি 2i প্লাস 3j ভেক্টর, তাই না? আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো 3i মাইনাস 6j ভেক্টরটা কেমন হবে, তাহলে কি করবা? এক্স অক্ষ বরাবর নিবা 3 একক, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নিবা 6 একক, তাহলে এই দুইটা ভেক্টরের যে লব্ধিটা হবে সেটাই কিন্তু আমাদের মাইনাস 3i মাইনাস 6j, ঠিক না? একইভাবে আমাদের এখানে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমরা যদি সংখ্যার আকার রেখায় প্রকাশ করতে চাই তাহলে কি পারবো না? দেখো তো, সংখ্যা রেখায় যদি প্রকাশ করি, এক্স অক্ষ বরাবর এত মান নেগেটিভ দিকে এবং ওয়াই অক্ষ বরাবর এত মান আমাদের নেগেটিভ দিকে, তাহলে এই দুইটার যে লব্ধি সেটা এইরকম একটা দিকে হবে। বুঝতে পারছো কি করলাম? দেখো এটা হলো নেগেটিভ দিকে 10√3, নেগেটিভ দিকে 10√3, তাহলে এইটার মান হচ্ছে নেগেটিভ দিকে 10√3 আর এটার মান নেগেটিভ দিকে 16, এটার মান নেগেটিভ দিকে 16। তাহলে এখান থেকে খেয়াল করো, এটাই কিন্তু আমাদের সে ভিআরসি। এই ভিআরসি মানে কি? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, এই যে লাল যেটা বের করছিলাম ওইটাই তো এটা, তাই না? এই যে ভিআরসি বের করছি, আর থেকে সিটাকে বাদ দিয়ে একটা ভেক্টর পাইছি, এই ভেক্টরটাই কিন্তু গাড়িওয়ালা বৃষ্টিটাকে কোন দিকে পড়তে দেখবে সেটার নির্দেশ করছে ভিআরসি। তাহলে ভাই ভিআরসি এই যে ভেক্টরটা, এটা আমাদের বের করতে বলছে উলম্বের সাথে কত কোণে পড়ছে, তাহলে উলম্বের সাথে কত কোণ, এই থিটার মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমি এখানে কি অ্যাপ্লাই করব? সিম্পলি একটা ত্রিভুজ হিসেবে এটাকে আমরা চিন্তা করব। একটা ত্রিভুজের বাহু হিসেবে যদি এটাকে চিন্তা করো তাহলে দেখো এই যে এইটা হলো একটা ত্রিভুজের বাহু হিসেবে যদি এটাকে চিন্তা করো তাহলে খেয়াল করো, এইটা হলো আমাদের সেই 10√3, এইটা হলো আমাদের 10√3 আর এইটা হলো আমাদের 16, এইটা হলো আমাদের 16। তাহলে tan থিটা সমান সমান কি হবে? tan থিটা সমান সমান কি হবে? লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে আসছে 10√3 বাই ভূমি হচ্ছে 16,
তাহলে থিটার মান হিসাব করে দেখো তো কত আসে, 10√3/16, 10√3 ডিভাইডেড বাই 16, এখানে 10 ইনভার্স করলে আসে দেখো 47 দশমিক, একদম সেম রেজাল্ট, 47.29 নাকি, সরি 27 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এই যে এরকম টাইপের যখন ভেক্টর থাকবে, কোণ বের করার জন্য কি করব ভাইয়া, এইভাবে ভেক্টরটা থাকলে প্রথমে আগে সংখ্যা রেখায় ভেক্টরটা এঁকে ফেলবা। এই যে মাইনাসগুলো আছে এগুলো নিয়ে বদার্ড হবে না, মাইনাসগুলোর জন্যই তো আমরা দিকটা এদিকে দিলাম, মাইনাসগুলোর জন্যই তো দিকটা এদিকে দিলাম। এটাকে জাস্ট একটা সিম্পল ত্রিভুজ হিসাবে চিন্তা করবা, এটাকে একটা সিম্পল ত্রিভুজ হিসাবে চিন্তা করবা। এই যে এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য 10√3, এই বাহুর দৈর্ঘ্য 16, বাহুর দৈর্ঘ্য তো নেগেটিভ ধরার দরকার নাই। সো তুমি যখন এখানে থিটার মানটা বের করবা তখন এখানে অবশ্যই বাহু চিন্তা করে তারপরে কোনটা বের করো, তাহলে প্যাচ লাগবে না কোনো। ঠিক আছে, তাহলে ভেক্টর যদি এমনে দেওয়া থাকে, এমনে কোনো ভেক্টর দেওয়া থাকে, জাস্ট এক্স অক্ষ বরাবর বাহুর দৈর্ঘ্য, y অক্ষ বরাবর বাহুর দৈর্ঘ্য চিন্তা করে উলম্বের সাথে কোণ বের করো, আনুভূমিকের সাথে কোণ বের করো, সেটাও পারবা। তোমরা যদি বলে এই কোণটা বের করতে পারবা না, একই তো কথা। তো তাহলে এইটা আমরা বুঝলাম, এটা একটু ডিফারেন্ট নিয়মে করা হইলো। এইবার আসো, তাহলে উত্তরে কিন্তু কোনো পরিবর্তন আসে না, আমরা দেখলাম উত্তরে কোনো পরিবর্তন আসে না। এইবার খেয়াল করো, যদি আমরা পরের প্রবলেমটাতে যাই, পরের প্রবলেমে বলছে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখলো। বায়ু প্রবাহের দরুন বাস চালক একই বেগে বৃষ্টি পড়তে দেখলে, খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান কত নির্ণয় করো। দেখো, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান কত নির্ণয় করো। এখন দেখো, আমাদের এখানে বলছে যে প্রথম যেই ঝামেলাটা সেটা কি, বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে। এখন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, তার মানে কি ভাইয়া, এটা কি VR না VRC বলো তো? এটা VR না, VR হলে কিন্তু এটা ভূমিতে অবস্থিত কেউ একজন দেখতো, বলে দিত, বা বৃষ্টির প্রকৃত বেগ খাড়া নিচের দিকে সেটা বলে দিত। বৃষ্টির প্রকৃত বেগ খাড়া নিচের দিকে এটা তো বলাই আছে, বৃষ্টির প্রকৃত বেগ যে খাড়া নিচের দিকে এটা কিন্তু বলাই আছে। আমাদেরকে বলছে বাস চালক নিচের দিকে দেখছে, তার মানে কি এটা VRC, এটা আপেক্ষিক বেগ, কারণ একজন আরেকজনকে দেখতেছে। বাস চালক বৃষ্টির বেগটা দেখছে, তাহলে এটা একটা আপেক্ষিক বেগ। এই যে বায়ু প্রবাহের ধরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, তাহলে একই বেগে বৃষ্টি পড়তে দেখছে, তাহলে আগে এটা বুঝো যে খাড়া নিচের দিকে, এই যে যখন বায়ু প্রবাহ আসলো, এখন বাস চালক কোন দিকে বৃষ্টি পড়তে দেখতেছে, লাল দিক বরাবর বৃষ্টি পড়তে দেখছে না? বাস চালক কি লাল দিক বরাবর বৃষ্টি পড়তে দেখছে, কিন্তু আমাদের বলছে একটা বায়ু প্রবাহ আসছে, বায়ু প্রবাহটা আনুভূমিক বরাবর। এখন ভাই, বায়ু প্রবাহ আনুভূমিক বরাবর, এটা কিন্তু আমাদের কি হতে পারে, আমি একটু এটুকু রেখে দিচ্ছি, বায়ু প্রবাহ নাকি আনুভূমিক বরাবর। দাঁড়াও একটু ক্লিন করে নিই এটা। হুম, ওকে, সো যেটা বলছিলাম যে আমাদের লোক যেটা আছে সেই লোকটা এই দিক বরাবর বৃষ্টি পড়তে দেখছে, হ্যাঁ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এই দিক বরাবর। এটা কখন, যখন বায়ু প্রবাহ ছিল না, কিন্তু বায়ু প্রবাহ আসার পরে বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে। এখন তোমার মধ্যে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, ভাই বাস চালক খাড়া নিচের দিকে পড়ছে, বাস চালক খাড়া নিচের দিকে পড়তে দেখছে বৃষ্টিটাকে, সেটা VRC বুঝলাম, কিন্তু খাড়া নিচের দিকে বলতে কি আসলে এইটা বুঝাচ্ছেন নাকি, নাকি আনত তলের সাথে লম্ব এইটাকে বোঝাচ্ছেন? কোনটা? যে বাস চালক যে বললো খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখতেছে, বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, তাহলে এইটা কি আসলে এই আনত তলের সাথে উলম্ব হবে নাকি প্রপার যে উলম্ব সেটা হবে? তো এটা একটা কনফিউশনের জায়গা আছে। এখন বোর্ডের প্রশ্নগুলোতে স্বাভাবিকভাবে দেখা যায় মাঝে মাঝে এরকম কিছু কনফিউশনের জায়গা থাকে, সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটাকে চিন্তা করে ধরে আগালেই নাম্বার পেয়ে যাবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি এটা বলতো বাস চালক আনত তলের সাপেক্ষে খাড়া নিচের দিকে পড়তে দেখছে, আনত তলের সাপেক্ষে খাড়া নিচের বলতে এইটাকে বোঝাতাম, এটা হতো VRC। কিন্তু
যেহেতু শুধু খাড়া নিচের দিকে বলে দিছে, সেই কারণে আমরা ভিআরসি এইটাকেই চিন্তা করব। তোমাদের কোনো টেনশন নেই, আমি দুইটার জন্যই অ্যান্সার বের করব। সো আমাদের প্রথম এই কেসটা নিয়ে চিন্তা করো যে ভিআরসি যদি এই দিকে হতে হয়, এখন তো ভিআরসি এদিক বরাবর, তাই না? আমাদের বলছে যে একটা বায়ু প্রবাহ আসছে, সেই বায়ু প্রবাহের জন্য আমাদের বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, তার মানে এই দিক বরাবর বৃষ্টি পড়তে দেখছে। তাহলে বলো তো এই বেগটা, এই যে ভিআরসি যে বেগটা আছে, আমাদের বাতাস বায়ু প্রবাহ আনুভূমিক বরাবর বলছে। এখন আনুভূমিক দুই দিকে হতে পারে, একটা বায়ু প্রবাহ এইদিকে হতে পারে অথবা বায়ু প্রবাহ এইদিকে হতে পারে। তো আমি বায়ু প্রবাহটাকে এইদিকে ধরে নেই। মনে করো বায়ু প্রবাহ যদি এইদিকে হয়, তাহলে বলতো বাস চালক যে বৃষ্টিটা এতক্ষণ দেখছিল ভিআরসি কে কি এখন সেই দিকে পড়তে দেখবে? কারণ দেখো এখানে যদি সেই বৃষ্টির পানির একটা ফোঁটা তুমি চিন্তা করো, তাহলে এই পানির ফোঁটাটা যখন বায়ু প্রবাহ নাই, তখন বাস চালকের সাপেক্ষে পানির ফোঁটাটা এই দিক বরাবর পড়তেছে। এখন যদি একটা বায়ু প্রবাহ এদিক বরাবর আসে, সেটা পানির ফোঁটার উপরে প্রযুক্ত হবে, তখন আমাদের ভিআরসি এর মানটা কি এইরকম একটা দিকে চলে যাবে না? এটা কি খাড়া উলম্ব দিক হইল? এইটা কি খাড়া উলম্ব দিক হইল? হইল না। তার মানে আমি এটুকু শিওর, বায়ু প্রবাহ যেটা আছে সেটা যদি বাম দিকে থাকে, তাহলে কখনোই লব্ধি বেগটা উলম্ব হওয়া সম্ভব না। তাহলে অবশ্যই বায়ু প্রবাহের আনুভূমিক দিক বলতে ডান দিকে বোঝানো হয়েছে। তাহলে একটা সম্ভাবনা আছে যে হ্যাঁ, তাহলে এর মানটা কত বের করো যখন ভিআরসি এর মানটা একদম উলম্ব হয়। হ্যাঁ, এটা হলো ভিআরসি যেটা, সেটা একদম ইনিশিয়াল অবস্থায় জাস্ট গাড়ির সাপেক্ষে যেটা। আর এই যে বেগটা, এটা হলো বাতাস থাকার পরে, এইটা হচ্ছে বাতাস থাকা অবস্থায়। বাতাস থাকা অবস্থায় গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, সেটা নাকি কি দেখছে, একদম নিচ বরাবর নাকি দেখছে। হ্যাঁ, একদম সোজা নিচের দিকে দেখছে। তাহলে আমাকে এইটার সাথে কি বাতাসটাকে অ্যাড করতে হবে। এটা কিন্তু নতুন কিছু না। মনে আছে যে আমরা যখন এই যে কাচের অঙ্কটা করতেছিলাম, বা যখন এই যে কাচ ভেজার অঙ্কটা করতেছিলাম, তখন কি তিনটা বেগের লব্ধি করতাম না আমরা? একটা হচ্ছে বায়ু প্রবাহ, একটা হচ্ছে বৃষ্টির বেগ, আর একটা গাড়ির বেগের উল্টা দিক। এই তিনটার যে লব্ধি, সেটাই তো আমাদের গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ হইতো। তাহলে এখানেও বিষয়টা একদম সিমিলার, এখানেও বিষয়টা একদম সিমিলার, যে আমাদের এই লব্ধিটা কোনটা, এটা হচ্ছে গাড়ির উল্টা বেগ আর বৃষ্টির বেগের লব্ধি। তাহলে যেহেতু বাতাস আছে, এখন কি বাতাসটাকেও আমাকে অ্যাড করে তারপরে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে না? তো সেটাই আমরা করব এখন। তাহলে খেয়াল করো, আগে আমরা যে কাজটা করছিলাম ভাইয়া, আগে আমরা যে কাজটা করছিলাম ভিআরসি বের করার জন্য ভিআর মাইনাস ভিসি করছিলাম। এখন আমাদেরকে জাস্ট ভিআরসি ডাব্লিউ থাকার পরে যদি বের করতে চাই, তাহলে এই যে ভেক্টরটা, এই যে আমাদের আগের মানটা ছিল, সেইটার সাথে জাস্ট এখন ভিডাব্লিউ কে অ্যাড করতে হবে না? আগে যে লব্ধিটা ছিল সেটার সাথে ভিডাব্লিউ কে অ্যাড করতে হবে। এই লাইনটা বুঝছো কিনা দেখো, এটা হচ্ছে বাতাস না থাকা অবস্থায় গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। আর এটা বাতাস থাকা অবস্থায় আমরা কি করব, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগের সাথে একটা বাতাসের বেগ যোগ করে দিব। বাতাসের বেগ যোগ করে দিব। এই দেখো, এই যে এখানে কি করছিলাম, এখানে আমরা কি করছিলাম, তিনটা বেগের লব্ধি নিছিলাম না? সো আমরা এই ম্যাথে যেটা হয়েছে, প্রথমে এই আর এবং সি, এই দুইটার লব্ধি নিছি, কিন্তু বাতাস তখন ছিল না বলে, বাতাস যেহেতু আছে তাহলে বাতাসের বেগটা এখন লব্ধি করতে হবে। সো সেটার জন্যই আমরা অ্যাড করলাম। ঠিক আছে? বা তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো যে আচ্ছা ঠিক আছে, ভি আর প্লাস হচ্ছে ভি ডাব্লিউ মাইনাস হচ্ছে ভিসি। দেখো তো এটাই করতাম না, ওই যে যখন এই অঙ্কগুলো করছি, কি করছি আমরা, ভি আর এর সাথে, এই যে ভি আর এর সাথে ভি ডাব্লিউ এর লব্ধি করছি, ভি আর ভি ডাব্লিউ এবং ভিসি এর লব্ধি নিচ্ছি। এটা কি ভিসি না মাইনাস ভিসি বলো তো? এটা মাইনাস ভিসি না? তাহলে এটা করেই তো আমরা গাড়ির সাপেক্ষে বাতাস থাকা অবস্থায় বৃষ্টির বেগ নির্ণয় করছিলাম। সো তাহলে ওই জিনিসটাই এখানে আসলো, ওই জিনিসটাই এখানে আসলো। এখন বাতাসের বেগ তো আনুভূমিক বরাবর, তাহলে আমরা এখানে ধরে নেই যে উইন্ডের যে বেগটা, সেটা হচ্ছে যেহেতু আনুভূমিক বরাবর, এটাকে এক্স আই ক্যাপ হিসাবে ধরে নিচ্ছি। এক্স আই ক্যাপ তার মানে কি, যে এক্স অক্ষ বরাবর এই দিকে একটা বাতাস আছে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, একটা বাতাস আছে কোন দিক বরাবর, একটা বাতাস আছে মনে করো এই দিক বরাবর, আমাদের একটা বাতাস কাজ করছে। আমি এবার এগুলাকে একটু চেঞ্জ করে দেই, যেহেতু ম্যাথটা এটা ভিআরসি, যেটা এই দিক বরাবর আমাদের ভিআরসিটা পড়বে, আমাদের এই তিনটার যে লব্ধি, তিনটার লব্ধি হবে এই দিক বরাবর। ঠিক আছে, এটা হবে আমাদের ভিআরসি যখন বাতাস আছে তখনকার জন্য। তাহলে এই দিকে হলো আমাদের ভিডাব্লিউ,
ঠিক আছে, এটা হলো ভিডব্লিউ। তাহলে এই তিনটার একটা হলো ভিআর, ভিআর মানে বৃষ্টির বেগ, একটা হলো ভিসি মানে এটার উল্টা বেগটা, আর একটা হলো বাতাসের বেগ। এই তিনটার যে লব্ধিটা হবে সেটাই হচ্ছে একদম সোজাসুজি নিচের দিক বরাবর, সোজাসুজি নিচের দিক বরাবর। তাহলে আমরা যদি ভিআরসি এর সাথে জাস্ট ইয়াটা যোগ করি, এই যে এটাকে এভাবেও লিখতে পারো, সেটাই বলছিলাম, সেটাই বলেছিলাম। তো ভিআর মাইনাস ভিসি, এটার মান হচ্ছে যে -10√3, এটার মান হচ্ছে -10√3 i ক্যাপ -16j ক্যাপ, -10√3 i ক্যাপ -16j ক্যাপ প্লাস ভিডব্লিউ। প্লাস ভিডব্লিউ মানে কি হবে? এক্স আই ক্যাপ, এক্স আই ক্যাপ। এইটা তুমি দেখো আই আই যোগ করতে পারবো, তাহলে একসাথে আসে কত? -10√3 প্লাস এক্স আই ক্যাপ -16j ক্যাপ, 16j ক্যাপ। এখন ভাই একটা কথা দেখো, এটা কি? এইটা হচ্ছে আমাদের ভিআরসি যখন ডাব্লিউ আছে, বাতাস থাকা অবস্থায় গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, তাই না? অর্থাৎ বাস চালক এই দিক বরাবর বৃষ্টিটাকে পড়তে দেখছে, বাস চালক এই দিক বরাবর বৃষ্টিটাকে পড়তে দেখছে, কথা ঠিক আছে? বাস চালক এই দিক বরাবর বৃষ্টিকে পড়তে দেখছে। এখন আমার একটা খুব দারুণ একটা কনসেপ্ট, এটা খেয়াল করো। সেটা হচ্ছে বাস চালক কোন দিকে বৃষ্টি পড়তে দেখছিল? যখন বাতাস থাকে, বাস চালক নাকি তখন একদম নিচের দিকে বৃষ্টি পড়তে দেখে। বলো তো, নিচের দিকে বৃষ্টি পড়া মানে, নিচের দিকে বৃষ্টি পড়া মানে তার কি কোনো এক্স এর উপাংশ আছে? একদম সোজা নিচের দিকে যদি বৃষ্টি পড়ে, তাহলে কি এটার কোনো এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ আছে? কোনো এক্স অক্ষ বরাবর উপাংশ আছে? নাই। তাহলে যদি এক্স অক্ষ বরাবর উপাংশ না থাকে, তাহলে এই পার্টটা কি জিরো না? দেখো তো এটা বুঝছো কিনা। যদি এটা কোন বেগ? এটা কি শুধু বৃষ্টির বেগ? না। এটা কি গাড়ির বেগ? না। এটা কি বাতাসের বেগ? না। এটা কার বেগ? এটা হচ্ছে বাতাস থাকা অবস্থায় গাড়ির বাস চালক, বাতাস থাকা অবস্থায় বাস চালক বৃষ্টিকে যে বেগে পড়তে দেখছে, বাস চালক বৃষ্টিকে যে বেগে পড়তে দেখছে, এটা কিন্তু সেই বেগ। তাহলে এই বেগটার কোন দিকে পড়ছিল বলে দিছে? এটা বলে দিছে খাড়া নিচের দিকে নাকি এই বেগটা পড়ছিল। তাহলে খাড়া নিচের দিকে পড়লে শুধুমাত্র কি তার জে এর কম্পোনেন্ট আছে? আমরা মনে আছে যখন এই যে নিচের দিকে কোনো ভেক্টর থাকে, এটা কি কোনো আই ক্যাপ থাকে? এটা কি -2j ক্যাপ হতে পারে? জাস্ট নিচের দিকে যে মানে জাস্ট ওয়াই অক্ষ বরাবর যেহেতু ভেক্টরটা, তাহলে তার এক্স অক্ষের উপাংশ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে যদি এক্স অক্ষের উপাংশ 0 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং এক্স এর যে মান, এটা হচ্ছে 10√3, 10√3। অর্থাৎ আমাদের বাতাসের যে বেগ সেটা ছিল কত? এক্স আই ক্যাপ ছিল না? সেটাই হচ্ছে আমাদের 10√3 i ক্যাপ, 10√3 i ক্যাপ। এটা হচ্ছে আমাদের বাতাসের বেগ, এইটা হচ্ছে আমাদের বাতাসের বেগ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাতাসের বেগ। তাইলে বুঝো কথাটা, যে বাতাসের বেগ যদি এইরকম হয়, বাতাসের বেগ যদি এরকম হয়, তাহলে বাস চালক বৃষ্টিটাকে উলম্বভাবে নিচের দিকে পড়তে দেখবে। তুমি একটা জিনিস খেয়াল করো, যে -10√3 যেটা, -10√3টা আসলে কি ছিল? -10√3টা ছিল হচ্ছে আমাদের এই যে লব্ধিটা, এই যে লব্ধিটা, সেটা এক্স অক্ষ বরাবর উপাংশ, তাই না? দেখো একটু অন্য একটা চিন্তা করে দেখো, আগেরটা বুঝে গেলে বুঝে গেছে। দেখো এটা আরেকটু ডিফারেন্ট ভাবে, এটা হলো বৃষ্টির বেগটা কার সাপেক্ষে ছিল? এটা যখন বাতাস ছিল না, আগের ম্যাথের কথা বলতেছি, এখানে কোনো বাতাস ছিল না। এখন বলো তো, এই বেগটাকে যদি একদম সোজা নিচে আমি নিয়ে আসতে চাই, তাহলে কি আমার এই দিকের উপাংশটাকে নাই করে ফেলতে হবে না? এই এক্স অক্ষ বরাবর উপাংশকে নাই করে ফেলতে হবে যদি একদম উলম্ব বরাবর বৃষ্টি পড়া দেখতে চাই। তাহলে এক্স অক্ষ বরাবর এর যতটুকু মান আছে সেটাই যদি ডান দিকে হয়, ডান দিকে যদি 10√3 একটা বাতাস আসে, তখনই কিন্তু এইটা আর এইটা কাটাকাটি হয়ে সম্পূর্ণ বৃষ্টিটা নিচের দিকে পড়তে দেখবে। সো এটা চিন্তা করতে পারো, মানে পরীক্ষায় লাগবে না, কিন্তু ফিলের জন্য বললাম। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা গত বছর দেখবা তোমাদের অপূর্ব ভাইয়াও কিন্তু সুন্দর করে আরো 2টা নিয়মে প্রবলেমটা সলভ করাইছে। তো ওখানে লম্বাংশ উপপাদ্য দিয়ে ভাইয়া সুন্দর করে করাইছে। আমি যেহেতু ওইখানে ভাইয়া লম্বাংশ উপপাদ্য দিয়ে এবং আরো একটা নিয়মে দেখাইছে, আমি এই জন্য ওই প্রবলেমগুলো আবার রিপিট করলাম না। এটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ, এটাও একটু শিখে রাখো, প্লাস আগেরগুলোও দেখে রাখো। এটা সম্ভবত 14 নাম্বার লেকচারে আছে, আমি যতদূর পিডিএফ দেখছি 14 বা 15 নাম্বার লেকচার, ওইটা একটু দেখতে পারো। সো
সব নিয়মই শিখে রাখো, যে যতগুলা নিয়ম শিখবা তত তোমার ডাইমেনশনটা বড় হবে, চিন্তার ডাইমেনশনটা বড় হবে। তো ওইগুলাও দেখো, যেহেতু ভাই ওখানে দেখাইছেনি আমি আর ওখানে এটা রিক্যাপ করলাম না, কিন্তু এই নিয়মটাও একটু শিখে রেখো। ওকে, সো এবার আসো আমরা ওই যে আরেকটা কেস যেটা বলতে চাচ্ছিলাম, যে ভাই যদি এরকম হয় যে বৃষ্টিটা লোকটা তলের সাথে উলম্ব বরাবর দেখছে, এরকম যদি হয় তলের সাথে উলম্ব বরাবর, আচ্ছা এটা একই বেগে টার্মটা হবে না, হ্যাঁ এটা হইলে প্রশ্ন হয় না, এটা একই বেগে এই টার্মটা থাকবে না, একই বেগে এটা হবে না, দিকে বৃষ্টি পড়তে দেখলে, হ্যাঁ। সো এইখানে এখানে যদি খাড়া নিচের দিকে, যেটা এই খাড়া নিচের দিকের কথাটা যদি না থেকে যদি থাকে উলম্ব তলের সাথে খাড়া নিচের দিকে, যদি এটা থাকে উলম্ব তলের সাথে খাড়া নিচের দিকে, বাস চালক উলম্ব তলের সাথে খাড়া নিচের দিকে, উলম্ব তলের সাথে খাড়া নিচে, উলম্ব তলের সাথে খাড়া নিচের দিকে, খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে উলম্ব তলের সাথে খাড়া নিচের দিকে, তার মানে বুঝছো কোনটা? তার মানে হচ্ছে যে এই যে লাল যে বেগটা ছিল ভিআরসি, এই ভিআরসি এর মানটা হচ্ছে এই তলের সাথে লম্ব বরাবর, এই যে তল যেটা আছে তলের সাথে লম্ব বরাবর, ঠিক আছে, তলের সাথে লম্ব বরাবর, অর্থাৎ এই দিকে পড়তে দেখে, যদি বৃষ্টির বেগটা সে তার তলের সাথে মানে এইভাবে করে যদি পড়তে দেখে, হ্যাঁ এরকম যদি উলম্ব ভাবে যদি পড়তে দেখে লোকটা, তাহলে বাতাসের বেগ কত নির্ণয় করতে হবে, তাহলে বাতাসের বেগ কত ওইটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। সো এটা হচ্ছে ভিআর সমান সমান 6 মিটার পার সেকেন্ড। আমাদের মূলত এই দিকে যদি বৃষ্টি পড়ে, এটাই হচ্ছে আমাদের ভিআরসি, ভিআরসিডব্লিউ, এই যে ভিআরসিডব্লিউ, ভিআরসিডব্লিউ, হ্যাঁ। যদি তলের সাথে উলম্বের সাপেক্ষে বৃষ্টি পড়তে দেখে, তাহলে বাতাসের বেগ কত এটাই মূলত বের করতে হবে। তো আমরা এখান থেকে খেয়াল করো যে এই কোণটা তাহলে কত, এটা কি আমরা জানি না? এই কোণটা কত যদি তলের সাথে উলম্ব হয়, দেখি তো তলের সাথে উলম্ব হলে কোণটা কত হবে, কারণ আমি যেহেতু তলের এই অ্যাঙ্গেল জানি, এই অ্যাঙ্গেল জানি, তলের সাথে লম্ব কোনো ভেক্টর হলে সেটা উলম্বের সাথে কত কোণে থাকবে এটা আমরা বের করতে পারি কিনা। দেখো তো এই যে তলের সাথে উলম্ব, এই ভেক্টরটার মান বের করতে পারবো কিনা। দেখো যে এইখানে এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এইটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটা হলো 30 ডিগ্রি, এটা হচ্ছে এটা 30 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তো তাহলে বলো তো এই যে এটা তো আমরা লম্ব আঁকছিলাম, তাই না, এটা তো তলের সাথে লম্ব, যে লাল যে ভেক্টরটা এটা কি তলের সাথে লম্ব না? তাহলে এটা যদি 60 হয় ভাইয়া, এই কোণটা কত, এটা কি 30 ডিগ্রি না? এটা কি 30 ডিগ্রি না? তার মানে এটা 30 ডিগ্রি হলে এটাও কিন্তু 30 ডিগ্রি হয়, বুঝছো? এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি, নর্মাল জ্যামিতি আর কিচ্ছু না। তাহলে উলম্বের সাথে ওই লাল ভেক্টরটা তার মানে 30 ডিগ্রি কোণে আছে, এই কোণটা আমাদের দেওয়া আছে, এটা হলো 30 ডিগ্রি। তাহলে এবার আসো হিসাব করি যে আমাদের কি বের করতে হবে, ভিআরসি যখন বাতাস আছে তখন কত। তাহলে ভিআর মাইনাস ভিসি যেটা আছে সেটার সাথে আমাকে বাতাসটা যোগ করতে হবে। তাহলে এখান থেকে হিসাব করে কত জানি আসছিল যে -10√3 প্লাস এক্স আই ক্যাপ, এই যে আগেরটা যোগ করছিলাম না, -10√3 প্লাস এক্স আই ক্যাপ আর -16 জে ক্যাপ, -16 জে ক্যাপ, -16 জে ক্যাপ। তাহলে এই যে ভেক্টরটা এইটাই কিন্তু আমাদের ওই লাল ভেক্টরটা, দেখো এটাই কিন্তু ভিআরসিডব্লিউ, এটাই হচ্ছে আমাদের, এটা পুরাটাই লাল করে দিই, দাঁড়াও আগেরটাতে এটা লাল করে আসি, এই যে এটা হচ্ছে সেই লাল অংশটা, ঠিক আছে, এই লাল যেটা বের করছি এটা এভাবে করে বের করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন তো ভাই এটা সমান 0 না, এখন কি এটা সমান 0 হবে? এখন কি আর উলম্ব বরাবর পড়ছে? এখন কি বৃষ্টি উলম্ব বরাবর পড়তে দেখতেছে না, তলের সাপেক্ষে উলম্ব বরাবর পড়তে দেখছে। তাহলে আমাদের কাছে ক্লু হচ্ছে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি।
চলো এই ভেক্টরটাকে যদি আমরা আঁকায় ফেলি, আমরা যে মনে আছে কোণ বের করার সময় কি করতাম, আই যে ভেক্টরটাকে আগে আমরা একটা ইয়ার মধ্যে আঁকতাম, সংখ্যারেখার মধ্যে আঁকতাম। আই যে ভেক্টরটাকে আগে আমরা একটা সংখ্যারেখার মধ্যে আঁকতাম। বলতো সংখ্যারেখার মধ্যে আঁকলে এটা হলো এক্স অক্ষ বরাবর ভ্যালু, এটা হলো ওয়াই অক্ষ বরাবর ভ্যালু। তাহলে মূলত এই দিক বরাবর আমি একটা ভেক্টর নিলাম, এটা হলো এক্স অক্ষ বরাবর মাইনাস 10√3 বা এক্স মাইনাস 10√3, এক্স মাইনাস 10√3 আই ক্যাপ। কি করলাম, এই যে জাস্ট এক্সটাকে সামনে নিয়ে আসলাম, একই কথা, প্লাস মাইনাস একই কথা। সো তাহলে এখানে এই এক্স অক্ষ বরাবর ভ্যালু এটা, আর ওয়াই অক্ষ বরাবর ভ্যালু হচ্ছে -16 জে। এই দিক বরাবর আছে হচ্ছে 16 মান, জে এর জন্যই কিন্তু নিচের দিকে দিলাম, দেখো মাইনাসের জন্যই কিন্তু নিচের দিকে দিলাম, আর পজিটিভ আই যেহেতু এই জন্য ডান দিকে দিলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে এক্স মাইনাস 10√3, এটা হলো আই ক্যাপ, আর এটা হলো 16 জে ক্যাপ। এটা আই জে লেখা দরকার নেই, কারণ আমরা তো বুঝতেই পারছি নতুন যে ভেক্টরটা হবে সেটা এই দুইটার সমন্বয়ে তৈরি। এই যে এইটা হচ্ছে আমাদের সেই লাল ভেক্টরটা ভিআরসি, এটা হচ্ছে আমাদের ভিআরসি, যেটা হলো ডাব্লিউ এর সাপেক্ষে, ডাব্লিউ থাককালীন অবস্থায়। তাহলে আমাদের এই কোণটা কিন্তু ভাইয়া দেওয়া আছে 30 ডিগ্রি, তাই না? এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। এই বুঝছো কি করলাম, ভিআরসি ডাব্লিউ এটা কিন্তু লাল ভেক্টরটা, এটা আইজে ফরম্যাটে লেখা, সেটাকে আমি সংখ্যারেখায় নিয়ে আসলাম যে এটা এমন একটা ভেক্টর যার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এত, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 16, এবং প্লাস মাইনাস অনুযায়ী আমি হচ্ছে এটার ওরিয়েন্টেশনটা ঠিক করলাম। তাহলে এখান থেকে আমরা যেটা হিসাব করতে পারি, যেহেতু এটা tan 30 ডিগ্রি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে উলম্বভাবে বলা ছিল, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে কি লেখা যায়, tan 30 সমান সমান লম্ব বাই ভূমি। সো এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এইটা, কোণের বিপরীত বাহু যে লম্ব, এইটা হচ্ছে সেই লম্বটা। এই যে কোণের বিপরীত বাহু লম্ব, এটার মান হচ্ছে এক্স মাইনাস 10√3, এক্স মাইনাস 10√3, এটা হলো লম্ব, আর এটা হচ্ছে কত, ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে 10√3 এটার মানে হচ্ছে 1/√3 সমান সমান x মাইনাস 10√3 ডিভাইডেড বাই 16, ডিভাইডেড বাই 16। তাহলে এখান থেকে আমরা হিসাব করব x এর মানটা কত আসে, দেখি চলো হিসাব করে। 16 ডিভাইডেড বাই √3 প্লাস 10√3, এটার মান আসে 26.56, 26.56 মিটার পার সেকেন্ড। তাহলে যদি বৃষ্টিটা আনুভূমিক বরাবর এত বেগে পড়ে, বৃষ্টিটা যদি আনুভূমিক বরাবর এত বেগে পড়ে, এক্স অক্ষ বরাবর যদি বৃষ্টিটা এত বেগে পড়ে, তখনই দেখা যাবে গাড়ির চালক বা বাস চালক বৃষ্টির বেগটাকে তলের সাপেক্ষে উলম্ব বরাবর পড়তে দেখছে। তাহলে সব রকমের উত্তরই কিন্তু আমরা এখান থেকে ভাই পেলাম। দেখো, আশা করি বুঝতে পারছো, কোনো কনফিউশন নাই। কনফিউশন থাকলে আরেকবার পুরাটা রেকর্ড দেখে ফেলো, ঠিক আছে? ওকে, গেল। এবার আসো আমরা কিছু মজার প্রবলেম সলভ করি। এখানে খেয়াল করো, এখানে বলছে ভূমির সাপেক্ষে বৃষ্টি 5√3 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বরাবর পড়ছে। কি বললো, ভূমির সাপেক্ষে, মানে এটা হলো প্রকৃত বেগ আর কি। সো প্রকৃত বেগ যেটা, এটা হলো 5√3 একদম নিচের দিকে পড়ছে, এটা হলো ভিআর। ভিআর এটার মান কত, এটার মান হচ্ছে 5√3 মিটার পার সেকেন্ড। এটা হলো একদম ভূমির সাপেক্ষে বৃষ্টি নিচের দিকে পড়ছে। মাহি পূর্ব দিকে চলার সময় তাকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে ছাতা ধরতে হয়। মাহি পূর্ব দিকে চলার সময়, মাহি কি করছে, এখানে একটা ছেলে আছে মাহি নাম করে। সো দেখো এখানে হলো ভিআর, ভিআর হচ্ছে 5√3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে একদম নিচের দিক বরাবর বৃষ্টি পড়ছে। আর মাহি হচ্ছে কোন দিক বরাবর যাচ্ছে, মাহির বেগ হলো পূর্ব দিক বরাবর। বেগ কতটা বলা হয় নাই, কিন্তু বলে দিছে যে সে বৃষ্টি হতে বাঁচতে কোন দিকে ছাতা ধরে, এটা বলে দিছে যে মাহি পূর্ব দিকে চলার সময় তাকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে ছাতা ধরতে হয়। তাহলে এটা হলো ভি, আমাদের ওই যে ইয়াটা, ও যে বেগে চলতে দেখছে, তাহলে এটা হলো ভিআরএম। মানে কি, মানে হচ্ছে মাহির সাপেক্ষে বৃষ্টির বেগটা, এটা কত ডিগ্রি কোণে এসে ছাতা ধরে, 30 ডিগ্রি কোণে। এটা আমরা কিভাবে বের করে, এই আপেক্ষিক বেগটা কিভাবে বের করে, মাহির যে বেগটা তার বিপরীত দিকে বেগটা নিয়ে বৃষ্টির সাথে লব্ধি করে আমরা কিন্তু ভিআরএম যে বেগটা সেটা পাই। ঠিক আছে, ভিআরএম বেগটা কিভাবে পাই, ভিআর এর সাথে ভিএমটাকে উল্টায় তার লব্ধি করে কিন্তু আমরা ভিআরএম বেগটা পাই। ভালো কথা, এটুকু আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে।
এটুকুই আমরা খালি ছবিতে আঁকলাম শুরুতে। এইবার খেয়াল করো পরের প্রশ্ন কি বলছে, যে মাহি পূর্ব দিকে চলার সময় তাকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে ছাতা ধরতে হয়। মাহি পূর্ব দিকে চলার সময় তাকে উলম্বের সাথে 30 ডিগ্রি ছাতা ধরতে, এটা লিখলাম। এখন বলছে মাহি আতিককে বিপরীত দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে চলতে দেখলো। তার মানে এইটা যদি মাহি হয়, সে তো পূর্ব দিক বরাবর চলছিল। আতিক কি করছে? আতিককে সে দেখছে, কে দেখছে? মাহি দেখছে যে ও 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে এটা কিন্তু আতিকের অরিজিনাল বেগ না, এটা মাহি দেখছে। অর্থাৎ এটা আতিকের বেগ মাহির সাপেক্ষে কত? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। দেখো ডান দিকের গতিটাকে আমরা যদি পজিটিভ ধরে নেই, তাহলে বাম দিকের গতিটাকে আমরা মাইনাস ধরে নিচ্ছি, কারণ এগুলো তো সবই ভেক্টর আকারে আসতেছে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো আমাদের যেটা দেওয়া আছে VAM, এটা কে দেখছে? এটা আতিকের অরিজিনাল বেগ, এটা মাহি দেখছে আতিককে চলতে বিপরীত দিকে, এই জন্য মাইনাস দিলাম। যদি মাহিরটাকে বেগটাকে পজিটিভ ধরি তাহলে ওটা নেগেটিভ। তাহলে এখান থেকে VA মাইনাস VM আমরা সমান সমান এখান থেকে VMটা বের করতে পারবো। আমাদের চাইছেটা কি? সরি VM না, VA বের করতে পারবো। আমাদের চাইছেটা কি? আমাদের চাইছে হচ্ছে আতিককে কত কোণে ছাতা ধরতে হবে। অর্থাৎ মাহি আতিককে একটা বেগে চলতে দেখছিল, আতিককে কত কোণে ছাতা ধরতে হবে বৃষ্টি হতে বাঁচতে হলে। বৃষ্টির বেগের কোনো চেঞ্জ হয় নাই কিন্তু। সো প্রবলেমটা হচ্ছে দুইটা প্রবলেমকে অ্যাড করে দেওয়া আর কি। একটা আমাদের প্রথম যে প্রবলেম ছিল যে মাহি এত কোণে ছাতা ধরে আছে, নরমালি একটা সেটেই অঙ্ক হয়ে যায়, কিন্তু এখানে জাস্ট টুইস্টটা কি, ও আতিককে একটা বেগে চলতে দেখছে যেটা আতিকের প্রকৃত বেগ না। তাহলে আতিকের প্রকৃত বেগ আগে আমাকে বের করতে হবে, এবং তারপরে তাকে বৃষ্টির জন্য কোন দিকে ছাতা ধরতে হবে সেটা বের করা লাগবে। তাহলে খেয়াল করো আমাদের আগে আতিকের বেগটা বের করতে হবে। সো আতিকের বেগ কত হচ্ছে? আতিকের বেগ হচ্ছে VAM প্লাস VM। তো এখানে যেহেতু একই দিক বরাবর, এই জন্য ভেক্টর আকারে প্রকাশ করার জন্য প্লাস মাইনাস দিয়েই হয়ে যাচ্ছে। দ্বিমাত্রিক হলে তখন আমাদের IJ দিয়ে করা লাগতো, কিন্তু এটা যেহেতু একমাত্রিক বরাবর, তাহলে একটা পজিটিভ দিক হলে একটা নেগেটিভ দিক, সেই কারণে প্লাস মাইনাস দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে VM যেটা, এটা হলো -15, এবং VM যেটা, সেটা কত ছিল? মাহির বেগ কি আমরা জানি? মাহির বেগটা জানি না। মাহির বেগটা যদি জানতাম তাহলে কিন্তু আতিকের বেগটা বের করে ফেলতে পারতাম। কথা বুঝো, মাহির বেগটা যদি জানতাম তাহলে আতিকের বেগ বের করে ফেলতে পারতাম। এবং যদি আমি, আচ্ছা এখানে আর এই সাইনটা না দিই, কারণ এগুলা সব মানে জাস্ট আকারে বসাচ্ছি, মাইনাস দিয়ে তো ভেক্টরটাকে প্রকাশ করে ফেলছি। আমি যদি এখানে VA এর মানটা যদি বের না করতে পারি, তাহলে আতিককে কোন দিকে ছাতা ধরতে হবে এটা বের করতে পারবো না। VMটা তাহলে আমার জানা লাগবে, কিন্তু VM আমার দেওয়া নাই, তাহলে VMটা বের করা লাগবে। দেখো তো, এটা হচ্ছে সেই VM এর উল্টাটা, আর এটা VR। আমরা tan 30 সমান কি লিখতে পারি? tan 30 ডিগ্রি সমান সমান লেখা যায় লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে VM আর ভূমি হচ্ছে VR। এইখান থেকে আমরা VMটা বের করে ফেলতে পারি। VM সমান সমান হচ্ছে VR tan 30। VR এর মান কত ছিল? 5√3। tan 30 ডিগ্রির মান কত? 1/√3। √3 কাটাকাটি হয়ে গেল। VM এর মান আসে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে VM এর মান যদি 5 মিটার পার সেকেন্ড হয়, -15 5 প্লাস 5 সমান সমান হচ্ছে -10 মিটার পার সেকেন্ড। এটা হলো আতিকের বেগের মান। কোন দিকে যাচ্ছে? নেগেটিভ দিকে, তার মানে বাম দিকে যাচ্ছে। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে দেখো আমাদের বৃষ্টির যে বেগ সেটা হচ্ছে নিচের দিকে, বৃষ্টির বেগ এটা হচ্ছে নিচের দিকে। VR যেটা, এটা সমান সমান হচ্ছে 5√3 মিটার পার সেকেন্ড। 5√3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বৃষ্টির বেগ। আতিক কোন দিকে যাচ্ছে? আতিক যাচ্ছে উল্টা দিকে। এটা হলো আতিকের বেগ, আতিকের বেগ হচ্ছে -10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা কি করব? আপেক্ষিক বেগ, ওকে কোন দিকে ছাতা ধরতে হবে সেটার জন্য কি করতে হবে? ওর বেগটাকেই উল্টাতে হবে। ওর বেগটাকেই আমাকে উল্টায়ে এইটার সাথে লব্ধি করতে হবে। তাহলে এই যে লব্ধিটা পাবো, এটা এই দিকেই কিন্তু বৃষ্টি পড়ছে কার সাপেক্ষে? আতিকের সাপেক্ষে। তাহলে এটা উলম্বের সাথে কত কোণ, এটাই বের করা লাগবে। এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 5, তাহলে সরি 5√3। তাহলে tan বা থিটা সমান সমান লিখতে পারি tan ইনভার্স
লম্ব বাই ভূমি, অর্থাৎ কোণের বিপরীত বাহু লম্ব 10 ডিভাইডেড বাই 5√3। 5√3 কিভাবে করছি বুঝছো তো? এই 10টা এখানে নিয়ে আসছি, আশা করি বুঝছো। আগের গুলো দেখে আসলে এটা পারবা। তাহলে tan ইনভার্স 10 ডিভাইডেড বাই 5√3 কত আসে এটা? 10 ডিভাইডেড বাই 5√3 tan ইনভার্স করলে আসে 49 ডিগ্রি। tan ইনভার্স 10 ডিভাইডেড বাই 5√3 এটা আসে 49.11। থিটা এর মান আসে 49.11 ডিগ্রি। সরি, হ্যাঁ 11 ডিগ্রি, ঠিক আছে, 49.11 ডিগ্রি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। সুন্দর একটা প্রবলেম। তাইলে কি হলো? আমাদের প্রথমে বলে দিছিল যে মাহি যখন বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে তাকে একটা কোণে ছাতা ধরতে হয়। মাহি আতিককে একটা বেগে চলতে দেখে, তার মানে মাহির সাপেক্ষে আতিকের বেগ দেওয়া আছে, একটা আপেক্ষিক বেগ দেওয়া ছিল। সেখান থেকে আমরা আগে আতিকের বেগ বের করলাম এবং তারপরে আতিককে কত কোণে ছাতা ধরতে হবে সেটা দেখলাম। সহজ অঙ্ক। চলো পরের প্রবলেমে যাই। এই প্রবলেমটা অনেকটা ওই যে রাজশাহী বোর্ডে যে প্রশ্নটা আসছিল ওইটার মতন। সো দেখো এখানে কি বলছে, ভূমির সাপেক্ষে বৃষ্টি উলম্ব বরাবর নিচের দিকে 3 কিলোমিটার/আওয়ার বেগে পড়ছে। একজন সাইকেল আরোহী আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো তল বরাবর 10 কিলোমিটার/আওয়ার বেগে উপর দিকে যাচ্ছে। বৃষ্টিতে বাঁচতে সাইকেল আরোহী কোন দিকে ছাতা ধরতে হবে? একই অঙ্ক, একদম সেম ম্যাথ। এটা হচ্ছে আমাদের মনে করো সেই সাইকেল আরোহী। সেই সাইকেল আরোহী 30 ডিগ্রি কোণে 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এদিক বরাবর তার বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং বৃষ্টি আনুভূমিকের সাথে নিচের দিকে পড়ছে, বৃষ্টি সরাসরি নিচের দিকে পড়ছে 3 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে আমরা এখানে কি বের করতে হবে? সাইকেল আরোহীর সাপেক্ষে এটা কত বেগে, মানে কোন দিকে ছাতা ধরতে হবে, সাইকেল আরোহী বৃষ্টি হতে বাঁচতে হলে কোন দিকে ছাতা ধরতে হবে। তো এইটা হলো আমাদের VR দেওয়া আছে, এটা হচ্ছে VC দেওয়া আছে। তাহলে দেখো VR যেটা, এটা সমান সমান কি হবে? -3J এবং VC যেটা আছে সেটা সমান সমান হচ্ছে 10 cos 30 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি I ক্যাপ প্লাস 10 sin 30 ডিগ্রি J ক্যাপ, 10 sin 30 ডিগ্রি J ক্যাপ। তাহলে এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি আসছে? 5√3 I ক্যাপ প্লাস 5J ক্যাপ। আমরা VC সাইক্লিস্ট যে আছে তার বেগটা বের করলাম। এখন আমাকে কি বের করতে হবে? VRC, যে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ কত, যে বৃষ্টির বেগ সাইকেল আরোহীর সাপেক্ষে কত। তাহলে এখান থেকে আসছে -3J আর এখানে আসবে এইটা। জাস্ট আগের ম্যাথটাই কিন্তু, এটা খেয়াল করো, ব্র্যাকেট দিও। তাহলে -5√3 I ক্যাপ এবং -8J ক্যাপ, 5 আর 3 J আছে যেহেতু, -8J ক্যাপ। এটা হচ্ছে আমাদের VRC। তাইলে খেয়াল করো আমাদের এই যে বেগটা, এই বেগটা যদি আমি ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে কি হচ্ছে? এইটাকে যদি আমি ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের -5√3 আর হলো -8J। তার মানে ভেক্টরটা এইরকম দিকে না ভাই, এবং যার x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 5√3 এবং y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 8। এটাই কিন্তু VRC, যে সাইক্লিস্টের সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়ছে। তাহলে তাকে ছাতা ধরতে হবে উলম্বের সাথে কত কোণে? tan ইনভার্স থিটা সমান সমান tan ইনভার্স 5√3/8, 5√3/8। ঠিক আছে, দেখো বুঝেছো কিনা? tan ইনভার্স 5√3/8, এটা হলো 47.27 ডিগ্রি। এই তো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওই যে তুমি চাইলে লব্ধি দিয়েও করতে পারো, যে 3 এবং VC এর যে লব্ধিটা থাকবে সেই লব্ধির কোণ উলম্বের সাথে কত, এটা দিয়েও করতে পারো, একই নিয়ম, কোনো অসুবিধা নেই। এবার আসো পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা ওইটা মিটার/সেকেন্ড হবে। ভূমির সাপেক্ষে বৃষ্টি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে 12√2 মিটার/সেকেন্ড বেগে পড়ছে। একজন লোক 37 ডিগ্রি কোণে আনত একটা তল বরাবর কত বেগে গতিশীল হলে বৃষ্টি তার কাছে আনুভূমিকের সাথে উলম্বভাবে পড়ছে বলে মনে হবে? দেখো এখানে কি বললো,
আমরা প্রথমে আগে বৃষ্টির যে বেগ সেগুলোকে ধরে নেই। একজন লোক 37 ডিগ্রি কোণ আনত তল বরাবর যাচ্ছে, তো আমরা ধরে নেই যে এটা হলো সেই আনত তল, এইটা হচ্ছে আমাদের 37 ডিগ্রি। আমাদের একজন লোক সে তল বরাবর কত বেগে গতিশীল হলে তার কাছে অনুভূমিকের সাথে উলম্বভাবে বৃষ্টি পড়ছে বলে মনে হবে। আমরা এই যে লোকটা যাচ্ছে সেই লোকটার গতিটা এদিকে ধরে নিলাম, এটাকে মনে করলাম এটা হলো vm, লোকের বেগ অনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণে। এবং আমাদের বলে দিছে ভূমির সাপেক্ষে বৃষ্টি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়ছে। এখন 45 ডিগ্রি কোণে মানে কি ভাইয়া এই দিকে, উলম্বের সাথে এই বামে না ডানে, এটা তো বুঝতেছি না। তুমি যে কোনো একটা দিকে ধরে নাও, কোনো অসুবিধা নেই, কারণ বৃষ্টির বেগ কোন দিকে এটা তো বলে দেয় নাই, মানে কার সাথে এটা তো বলে দেয় নাই। তো এই কারণে তুমি যে কোনো একটা দিকে ধরলেই হবে। তুমি যে কোনো একটা দিকে যদি ধরো তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তাহলে ভূমির সাপেক্ষে বৃষ্টি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, যেটা উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে। এবং এই বেগের মান হচ্ছে 12√2, বেগের মান হচ্ছে 12√2 মিটার পার সেকেন্ড। এখন বলো তো এই দিকে যদি বৃষ্টি পড়ে আমাদের এখন কাজ কি? কাজ হচ্ছে এইগুলোকে আইজেতে কনভার্ট করা। তাহলে দেখি আসো, vm যেটা আছে সেটাকে যদি আমরা আইজেতে কনভার্ট করি সেটা কি হয়? সেটা হচ্ছে vm cos 37। cos 37 এর মান একবার লিখে ফেলতে পারতাম, তুমিও পরীক্ষার হলে একবার লিখে ফেলতে পারো, অসুবিধা নাই। তোমাদের ভেঙে ভেঙে দেখানোর জন্য এটা করতেছি। cos এত আর sin এত, sin 37 ডিগ্রি j ক্যাপ। তাহলে এখানে আসে হচ্ছে 0.8 vm i ক্যাপ প্লাস 0.6 vm j ক্যাপ। হ্যাঁ, এটা দেখো হিসাব করে যে cos 37 এর মান হচ্ছে 0.8 এবং sin 37 এর মান হচ্ছে 0.6। তাহলে এটা গেল আমাদের vm, এটা গেল আমাদের vm। এবং দেখো v যেটা আছে v রেইন, যেটা আছে v রেইনটাকে কিভাবে প্রকাশ করতে পারি? v রেইনটাকে কিভাবে ভেক্টর রূপে প্রকাশ করতে পারি? দুই ভাবে করতে পারো। একটা ওই যে দেখাইছিলাম না যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ কত, cos এর সাথে i হবে, sin এর সাথে j হবে, সেভাবে করতে পারো। অথবা আরেকটা নিয়মও দেখে রাখো, এটাও দেখাইছিলাম ওই সময়, যে এই ভেক্টরটাকে তুমি দুইটা উপাংশে ভাগ করতে পারো, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর। বলো তো এই দিক বরাবর উপাংশটা কত হতে পারে? যেহেতু 45 দুই পাশেই সেম, তাহলে আসলে আলাদা কিছু হবে না। এই যে এই দিক বরাবর আমাদের দুইটা উপাংশ যদি নাও, এটার মান 12√2, এদিক বরাবর যে ভেক্টরটা থাকবে সেটার মান কত হবে? 12√2 cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, এবং এদিকে থাকবে 12√2 sin 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি, দেখো vr যেটা, সেটা সমান সমান হচ্ছে 12√2 sin 45 ডিগ্রি যদি নেই, এটা কি x অক্ষ বরাবর আছে না, এই উপাংশটা কি x অক্ষ বরাবর না? তাহলে এটাকে আমি i ক্যাপ দিতে পারি। আরেকটা উপাংশ যেটা 12√2 cos 45, এইটা যে বরাবর, কিন্তু পজিটিভ যে না নেগেটিভ যে? নেগেটিভ যে। তাহলে এভাবে করে লিখতে পারি। আবার বলছি, আমরা এই যে নিয়মটা এটাও শিখে রাখো। একটা নিয়ম তো আমরা দেখছিলামই, যে যেদিকেই ভেক্টর থাকুক না কেন x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ দেব, cos i sin j, এত কোণ, এটা যদি থিটা হলে cos থিটা i sin থিটা j, এভাবে করে লিখতাম। কিন্তু এভাবে করে করলেও সেম রেজাল্ট আসবে। এটা আরেকটা নিয়ম, সেটা কি? যে ভাই এই একটা ভেক্টর, এই ভেক্টরের কি দুইটা উপাংশ আছে না? একটা উপাংশ এইদিকে আছে, একটা উপাংশ এইদিকে আছে। তুমি এই উপাংশটার মান বের করো, এই উপাংশটার মান বের করো। যেহেতু এটা 45 ডিগ্রি দেওয়া আছে, এটাও তো 45 ডিগ্রি, একটা ধরলেই হলো। তাহলে এদিক বরাবর একটা আর cos থিটা আছে, যার সাথে কোণ তার সাথে cos, এদিক বরাবর আছে আর sin থিটা, এটাও তো লেখা যাবে। আর sin থিটা উপাংশ কি যে বরাবর? না, আর sin থিটা উপাংশটা x অক্ষ বরাবর। তাহলে আর sin থিটা i হবে, আর sin থিটা j হবে, যদি এটা r হয়। এটা আর sin থিটা i, এটা আর cos থিটা j। ঠিক আছে, আশা করি বুঝছো যে এইখানে আমরা যে উপাংশের মান কত, এটার একটা মান আছে না, ধরো এটা 10 আসলো, এটা 5 আসলো, তাহলে কি লিখতাম? এখানে লিখতাম 10i - 5j, এভাবেই তো লিখতাম। সো এই জন্য ওই cos sin নিয়ে বদার্ড হবে না, যে ভাই আপনি তো বলছিলেন যে i এর সাথে cos হবে, sin এর সাথে j হবে। এটা কখন? যখন x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা কোণ হিসাব করব, তখনকার জন্য ছিল। কিন্তু এখানে তো আমরা ওভাবে করে করলেও সেম রেজাল্ট আসবে। তুমি যদি sin 45 cos 45 কে ভাঙাও, সেম রেজাল্ট আসবে। ওকে, সো তাহলে এখান থেকে দেখো sin 45 এর মান 1/√2, তাহলে এখানে আসে হচ্ছে 12i ক্যাপ, এখানে আসে cos 45 এর মান হচ্ছে 1/√2, এটা আসে 12j ক্যাপ।
তাহলে এটা হচ্ছে ভি আর। ভি আর সমান সমান 12 আই ক্যাপ মাইনাস 12 জে ক্যাপ। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বলছে একজন লোক এত ডিগ্রি কোণে তল বরাবর গতিশীল হলে বৃষ্টি তার কাছে, খেয়াল করো তার কাছে মানে কি, ওর কাছে বেগ, তার মানে আপেক্ষিক বেগ, বৃষ্টি তার কাছে আনুভূমিকের সাথে উলম্বভাবে পড়ছে বলে মনে হবে। অর্থাৎ এই যে লাল যে বেগটা সেটা হচ্ছে উলম্বভাবে পড়ছে বলে তার কাছে মনে হচ্ছে। তার মানে তুমি এখানে দেখো এই যে বেগটা এটা কি, এটা হলো বৃষ্টির বেগ কার সাপেক্ষে? ওই সাইক্লিস্টের বা ম্যানের সাপেক্ষে। বৃষ্টির বেগ ওই ম্যানের সাপেক্ষে একদম উলম্ব বরাবর, এটাই আমাদেরকে বলে দিছে। কিন্তু যেই লোকটা 37 ডিগ্রি কোণে উপরের দিকে যাচ্ছিল তার কাছে মনে হয় বা তার কাছে আনুভূমিকের সাথে উলম্বভাবে পড়ছে বলে মনে হবে। তাহলে এটা কি বৃষ্টির প্রকৃত বেগ? না, এটা বৃষ্টির বেগ ম্যানের সাপেক্ষে। প্রকৃত বেগটা তো আমরা এই দিক বরাবর ধরে নিছিলাম, তাই না? সো তাহলে এইখান থেকে আমরা, তুমি ছবি এঁকেও দেখতে পারো যে এটাকে এখানে দাও, এই ভিএমটাকে উল্টাও, এটা হলো আমাদের সেই ফাইনাল বেগটা। তাহলে আমাদের মূলত বের করতে হবে কি, ভিআরএম বের করতে হবে। তাহলে ভিআরএম সমান সমান হচ্ছে ভিআর মাইনাস ভিএম। ভেরি গুড। তাহলে ভিআর মানে কত? ভিআর মানে হচ্ছে এইটা, ভিআর মানে হচ্ছে এইটা, এবং ভিএম মানে হচ্ছে এইটা, ভিএম মানে হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আসে এইটা গেল ভিআর মাইনাস এখানে হচ্ছে ভিএম, এটা হলো ভিএম। তাহলে কি লেখা যায়? আই ক্যাপ যদি একসাথে নেই, 12 মাইনাস 0.8 ভিএম আই ক্যাপ এবং প্লাস ধরো এটার থেকে বিয়োগ করলে মাইনাস 12 মাইনাস 0.6 ভিএম জে ক্যাপ। বলো, বৃষ্টি যেহেতু উলম্ব বরাবর তার কাছে পড়ছে, তাহলে কি তার আয়ের কোনো উপাংশ আছে? আয়ের উপাংশ তাহলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সুতরাং 12 মাইনাস 0.8 ভিএম এইটা সমান সমান 0, অর্থাৎ ভিএম সমান সমান 12 ডিভাইডেড বাই 0.8 সমান সমান, এটা হিসাব করে দেখো, 15 মিটার পার সেকেন্ড আসে। 15 মিটার পার সেকেন্ড আসে। তার মানে আমাদের তো লোকের বেগটাই বের করতে বলছিল, যে কত বেগে চললে একজন লোক কত বেগে গতিশীল হলে, এটাই আমাদের কাছে জানতে চাইছিল। তাহলে কত বেগে চললে? উত্তর হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে যদি চলে, তাহলে সে বৃষ্টিকে খাড়া নিচের দিকে পড়তে দেখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা দেখো, আশা করি বুঝেছো। এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2। ঠিক আছে, চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। এই প্রবলেমটা দেখো, এইখানে আমাদেরকে বলছে, কি বলছে, আনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণে আনত একটা তল বরাবর একজন লোক 5 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় দেখলো বৃষ্টি আনুভূমিকের সাথে উলম্ব বরাবর নিচে পড়ছে। ছবিটা আগে এঁকে ফেলি। যে এইটা হলো মনে করো আমাদের সেই আনত তল, যেটা আনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণ করে আছে, এবং একজন লোক সে 5 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামার সময় দেখলো, এই যে ভদ্রলোক সে যখন 5 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামছে সেই সময়ে দেখলো যে বৃষ্টি আনুভূমিকের সাথে উলম্ব বরাবর নিচে পড়ছে। তার মানে এটা হলো সেই আরসি, সে বৃষ্টির এই বেগটা দেখলো, ভিআরসি এটা সে দেখছে। ঠিক আছে, একই বেগে তল বরাবর যখন উপরে সে উঠে, একই বেগে যখন তল বরাবর সে উপরের দিকে উঠে, একই বেগে যখন সে তল বরাবর জাস্ট এবার উপরের দিকে যদি উঠে, একই বেগে মানে 5 মিটার পার সেকেন্ড বেগে, তখন দেখে বৃষ্টি আনুভূমিকের সাথে এত কোণে পড়ছে। তখন দেখে যে বৃষ্টি আনুভূমিকের সাথে, এটা যদি উলম্ব হয়, ও আচ্ছা আনুভূমিকের সাথে, আচ্ছা তাহলে বৃষ্টিটা হচ্ছে এইরকম একটা দিকে পড়ছে যেটা আনুভূমিকের সাথে থিটা সমান সমান tan ইনভার্স, থিটা দরকার নাই, যেটা আনুভূমিকের সাথে tan ইনভার্স 7/8 কোণে পড়ে। ঠিক আছে, একই বেগে তল বরাবর উপরে ওঠার সময় সে দেখলো বৃষ্টিটা আনুভূমিকের সাথে এত কোণে বৃষ্টিটা ওর দিকে পড়ছে। বৃষ্টির বেগ কত বের করতে বলছে? দেখো বৃষ্টির বেগটা দেওয়া নাই,
যেহেতু বৃষ্টির বেগ দেওয়া নাই, তুমি চাইলে যে কোনো দিকে বৃষ্টির বেগটা ধরে নিতে পারো। আমি ধরে নিচ্ছি বৃষ্টির যে প্রকৃত বেগ, প্রকৃত বেগটা এইরকম একটা দিকে পড়ছে। আমি আন্দাজে ধরছি, এটা কত কি হবে আমি জানি না। এটা হচ্ছে বৃষ্টির বেগ ভি আর, এটা হলো বৃষ্টির বেগ ভি আর। দেখো আমরা এটাকে এভাবে করে লিখি, ভি আর সমান সমান, মনে করো এটাকে আমি লিখলাম এভাবে যে এই ভি আর এর তো এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে এবং ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে। দেখো বৃষ্টি তো নিচের দিকেই পড়তেছে, তাই না? মানে জিনিসটা তো এরকমই হবে, হয় এই সাইডে হবে অথবা এই সাইডে হবে, যে কোনো একটা দিকেই তো প্রকৃত বৃষ্টির বেগটা হবে। তো আমি এখানে এক্স অক্ষ বরাবর ভ্যালুটা এক্স ধরে নিলাম। এটার মান যদি পরবর্তীতে আমরা দেখি নেগেটিভ আসছে, তার মানে আসলে বুঝবো যে বৃষ্টিটা এইভাবে করে পড়ছে। আর যদি দেখি যে না এটা পজিটিভ মান পজিটিভই আসছে, তার মানে বৃষ্টিটা এইভাবে করেই পড়ছে। ওয়াই এর মান নেগেটিভ বলতে কি, বা জে এর মান নেগেটিভ বলতে কি, এটা তো সবসময়ই এটা নেগেটিভ, নিচের দিকে একটা উপাংশ থাকবে। দেখো এই দিকটা বলতে কি বোঝাচ্ছি, এই দিকটা বলতে বোঝাচ্ছি এক্স অক্ষ বরাবর পজিটিভ, ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ। তার মানে বৃষ্টিটা এইভাবে করে পড়ছে, বৃষ্টিটা এইভাবে করে পড়ছে। এটা হলো আমাদের বৃষ্টির বেগ, এইটা হলো আমাদের বৃষ্টির বেগ। এটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিচের দিকে, এটা হলো বৃষ্টির বেগ। এটা আমরা ধরে নিচ্ছি। এখন বললাম যদি দেখা যায় এক্স এর মান -2 আসছে, তার মানে কি আসলে এই এক্স অক্ষ বরাবর উপাংশটা ডান দিকে না, এটা বাম দিকে, তার মানে লব্ধি বেগটা কোন দিকে, এই দিক বরাবর। সো এই জন্য আমরা যেহেতু জানি না বৃষ্টির প্রকৃত বেগ কোন দিকে, আমরা র্যান্ডম একটা জিনিস ধরে নিলাম, র্যান্ডম একটা মান ধরে নিলাম, র্যান্ডম একটা মান আগে আমরা ধরে নিলাম। এইবার আসো প্রথমে আমরা দেখি যখন এটা নিচের দিকে নামছিল, ভিএম নিচের দিকে যখন নামছে, এইটাকে আমরা যদি আইজেতে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে হবে? দেখো এইটাকে যদি আইজেতে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে হবে? আমাদের দেওয়া আছে এই কোণটা হলো 37 ডিগ্রি, তার মানে এই কোণটাও কি 37 ডিগ্রি না? এটা যদি 5 হয় তাহলে এদিক বরাবর উপাংশ হচ্ছে 5 cos 37 ডিগ্রি, আর এদিক বরাবর উপাংশ হচ্ছে 5 sin 37 ডিগ্রি। তো তুমি যদি দেখো 5 cos 37 কত হয়, এটা আসে 4, তার মানে এই দিক বরাবর আসছে 4 উপাংশ, এদিক বরাবর আসছে 3 উপাংশ। তাহলে আমরা একবারে এটাকে ভেঙে যদি লিখে প্রকাশ করি, 5টাকে যদি ভেঙে প্রকাশ করি তাহলে এটাকে এভাবে লেখা যায় না যে এটা যেহেতু 5, এটা তাহলে 4, এটা 3, এই cos সাইন ভেঙে করছি, বুঝছো তো? 37 ডিগ্রি, 37 ডিগ্রি, এদিকে একটা উপাংশ এদিকে একটা উপাংশ, এটা 37 ডিগ্রি হলে এদিকে মান কত এদিকে মান কত। সো এটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে আইজেতে কনভার্ট করা। কনভার্ট করতে গিয়ে আমরা দেখলাম এক্স অক্ষ বরাবর মান আসে 4, ওয়াই অক্ষ বরাবর মান আসে 3, তাহলে ভিএম যেটা এটা সমান সমান হচ্ছে -4i ক্যাপ -3j ক্যাপ, কারণ এটাও নেগেটিভ দিকে এটাও নেগেটিভ দিকে, যেহেতু ভেক্টর আকারে বসাচ্ছি আইজে দিয়ে, তাই মাইনাসের দিকে নিলাম। এখন দেখো যে আমাদেরকে বলছে কি বলছে, আচ্ছা এই কোণটা হলো 37 ডিগ্রি। ওকে, আমাদেরকে বলছে ভিআরএম বের করতে হবে তো, তাই না? ভিআরএম সমান সমান কি হয়? ভিআরএম মানে হচ্ছে ভিআর থেকে ভিএম কে বাদ দিতে হবে। আচ্ছা তাহলে ভিআর থেকে ভিএম কে যদি বাদ দেই তাহলে এখানে আসে এক্স প্লাস 4i ক্যাপ প্লাস -y প্লাস 3j ক্যাপ। জাস্ট বিয়োগ করছি, এটা প্লাস কেন আসছে বিয়োগ করতে গেলে বুঝবা। এটা থেকে এটাকে বাদ দিছি, জাস্ট এক্স মাইনাস -4 আর -y মাইনাসে মাইনাসে +3, ঠিক আছে গেল। আমাদের যেহেতু বৃষ্টি উলম্বভাবে পড়ছে, বা লোকটার কাছে যেহেতু নামার সময় উলম্বভাবে মনে হয়, একটা কাজ করি এটাকে লাল দিয়ে দিই তাহলে, এটা যেহেতু আমরা ওই লব্ধিটা হিসাব করতেছি, আর সি তো না, এটা আর এম, ম্যানের সাপেক্ষে যেহেতু করছি, এটা হলো ভিআরএম। তাহলে ভিআরএম এটা কি বলছিল? এটা বলছিল যে উলম্ব বরাবর হচ্ছে, তার মানে এই পার্টটা কি 0 না? যেহেতু বলছে উলম্ব বরাবর, তার মানে এই পার্টটা কি আসলে 0। তার মানে যেহেতু উলম্ব বরাবর, যেহেতু লোকটা বা যেহেতু ভিআরএমটা উলম্ব বরাবর হবে, যেহেতু ভিআরএম উলম্ব বরাবর, সেহেতু এক্স প্লাস 4 সমান সমান হবে 0, বা আই এর সহগ 0 হবে। সেহেতু লিখে দেই, সেহেতু আই এর সহগ 0 হবে,
সুতরাং এক্স প্লাস 4 সমান সমান 0, তার মানে এক্স এর মান হচ্ছে -4। তাহলে দেখো আমরা ভি আর এর একটা ভ্যালু এখান থেকে বের করতে পারলাম, এটার মান হচ্ছে -4 আসে। আমাদের তো বৃষ্টির বেগটা বের করতে হবে, তো একটা একটা বের হইছে, একটার ভ্যালু বের হইছে, এখন আরেকটার ভ্যালু বের করি, আরেকটার ভ্যালু বের করি। তাহলে সেটার জন্য কিভাবে করব? এক্স এর মান বের হইছে, ভালো কথা। এবার দেখো পরের কেসটা কি ছিল, উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠা মানে কি, এগুলো জাস্ট পজিটিভ হয়ে যাবে, কারণ এই ভেক্টরটারই কিন্তু বিপরীত ভেক্টরে উপরে উঠবে সে। নিচের দিকে নামছে যেই ভেক্টরে, এর বিপরীত ভেক্টরই তো উপরের দিকে উঠছে, যেহেতু সেম বেগে। তাহলে বিপরীত ভেক্টর মানে মাইনাস করে দিলে প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে আসো ভি আর এম যদি আমরা বের করি, এখন উপরের দিকে ওঠার সময় ভি আর এম যদি আমরা বের করি, তাহলে আর থেকে এম বাদ দিতে হবে, অর্থাৎ এক্স -4i ক্যাপ প্লাস -y -3j ক্যাপ। এখানে কি বলছে আমাদের, যে তল বরাবর উপরে ওঠার সময় সে দেখলো বৃষ্টি আনুভূমিকের সাথে এত কোণ করে উৎপন্ন করে। আচ্ছা দেখি তো, এখানে আসুক এক্স -4i ক্যাপ আর মাইনাস হলো y + 3j ক্যাপ। এটাকে আমরা কোণ যখন বের করতে চাই তখন কি করতে বলছিলাম ভাইয়া? কোণ বের করতে গেলে আগে তুমি, যেহেতু এটা আইজে ফরম্যাটে আছে, আইজে ফরম্যাটে থাকলে কোণ বের করার নিয়ম কি বলছিলাম, এইটাকে তুমি আগে একটা সংখ্যা রেখায় আঁকো। এইটা কেমন দেখতে, এই ভেক্টরটা দেখতে কেমন, এক্স অক্ষ বরাবর পজিটিভ, ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ। ধরো এটাই হচ্ছে আমাদের সেই লাল ভেক্টরটা, যেই লাল ভেক্টরটার এদিক বরাবর উপাংশ হচ্ছে এক্স -4 আর এদিক বরাবর উপাংশ হচ্ছে y + 3। আমাদের বলছিল আনুভূমিকের সাথে অত কোণ উৎপন্ন করে, তার মানে এই কোণটা আমাদের দেওয়া আছে, এটার মান দেওয়া আছে tan ইনভার্স 7/8। থিটা এর মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে tan ইনভার্স 7/8। আমরা যদি এখান থেকে থিটার মান বের করতে চাই তাহলে কি হয়, এখান থেকে থিটার মান বের করতে চাই, বলো তো tan থিটা সমান কি লিখতে পারবো? tan থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ y + 3 / x - 4। ঠিক আছে, তাহলে এখান থেকেও কি আসে, tan থিটা সমান সমান আসে 7/8 আর tan থিটা সমান y বা, এটা বুঝছো তো, এটা প্রশ্নে দেওয়া, এটা প্রশ্নে দেওয়া, প্রশ্নে দেওয়া যে কোনটা এত হওয়ার কথা, প্রশ্নে দেওয়া আছে যে কোনটা এত হবে, আর আমরা ম্যাথ করে যে কোনটা বের করতেছি সেটা হচ্ছে এটা। তাহলে tan থিটা সমান এটা যদি হয়, তাহলে এখান থেকে আসে y + 3 / x - 4। ঠিক আছে, তাহলে আমাদের মূলত কি বের করতে হবে, y এর মানটা কত এটাই বের করা লাগবে। আমরা x এর মান পাইছিলাম -4, তাহলে এখান থেকে যেটা আসে 7/8 সমান সমান হচ্ছে y + 3, x -4 মানে এখানে আসে হচ্ছে -8। তাহলে কি হয়, 8 8 কাটাকাটি হয়ে গেল, y + 3 সমান সমান আসছে হলো -7। ঠিক আছে, এই যে -1 টাই পাশে চলে গেল, তাহলে y সমান সমান, সুতরাং y সমান সমান আসছে হলো -10, 7, হ্যাঁ তাহলে আসছে হলো -10, y সমান সমান আসছে -10। তাহলে আমরা y এর উপাংশটাও পেলাম এবং x এর যে উপাংশটা সেটাও কিন্তু বের করতে পারলাম। বাচ্চারা এখানে এখানে ছোট্ট একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে যে মনে আছে যে tan থিটার মধ্যে আমরা যখন হিসাব নিকাশ করি তখন এই যে মাইনাসের পার্টটা কিন্তু ইগনোর করি, মানে আমরা সবসময় বাহুর দৈর্ঘ্য বাই বাহুর দৈর্ঘ্য এইভাবে করে হিসাব করি। তো এইখানে যে -4 আসছিল, এখানে যে -4 আসছিল, -4 -8, এইটা আমাদের দরকার নাই, কারণ আমরা তো সবসময় এখানে বাহুর দৈর্ঘ্য দিয়ে হিসাব করছি। এখানে যদি -8 লিখি, মাইনাসটা তো ওই যে দিকটাকে মেনশন করতেছে, বাহুর দৈর্ঘ্য কি আর মাইনাস কিছু হবে, হবে না। সো এখানে x যেটা আসছে সেটা বসালাম, মডুলাস মানটা কত, মডুলাস মান হচ্ছে 8। তাহলে এখানে যদি 8 আসে তাহলে 8 8 কাটাকাটি হয়ে গেল, এখান থেকে তাহলে কি থাকে, y + 3 সমান সমান হচ্ছে 7। তাহলে 7 থেকে 3 বাদ দিলে y এর মান আসছে 4, 7 থেকে 3 বাদ দিলে y এর মান আসছে 4। তাহলে আমাদের বৃষ্টির যে বেগ, সুতরাং বৃষ্টির যে বেগ সেইটা হচ্ছে xi। x মানে কত, x মানে ছিল আমাদের, x মানে কত, x এর মান ছিল -4, তাহলে -4i ক্যাপ এবং
4j মাইনাস 4j, এইটা হচ্ছে বৃষ্টির মেইন যে বেগটা সেটা। তো আমরা যদি মান বের করতে চাই VR, আমরা যদি মান বের করতে চাই স্কোয়ার রুট অফ 4² প্লাস 4² করে ফেলবো, 4 4 16, 16 16 32, তাহলে এখানে আমাদের কি আসবে 4√2 আসে নাকি, 4√2 আসে কিনা, 4√2 হওয়ার কথা, √32 আর হচ্ছে 4√2 একই কথা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আবারও বলে রাখি, এটা ভয় পেও না যে ভাই কি ব্যাপার tan থিটা সমান সমান আপনি এখানে মাইনাস দিয়ে কেন সরাই দিলেন। আমরা কিন্তু tan থিটা নিয়ে যখন হিসাব করতেছিলাম মনে আছে প্রত্যেকবার এখানে কি বাহুর দৈর্ঘ্য ধরে করতেছিলাম না, x-4 এবং এটা কি y+3, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হিসাব করে থিটার মানগুলা হিসাব করছিলাম। সো যখন আমাদের এইটার ওইটা বাই এটা লিখলাম, এটাও কি দুইটা বাহুর দৈর্ঘ্য না, y+3 আর এটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য ছিল। তো আমি যখন এখানে y+3 ডিভাইডেড বাই একটা বাহুর দৈর্ঘ্য বসাবো, y+3 ডিভাইডেড বাই x-4 বসাবো, দুইটাই তো বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে x এর মান -4, x এর মান -4 তো আমরা এখান থেকে লিগালি আসছিল, এই যে x সমান সমান এই যে xi মাইনাস yj, x এর ভ্যালু আসছিল -4। সো এইটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, এটা তো x এর ভ্যালুই -4, এখানে -4 বসে যাবে। কিন্তু যখন কোণ বের করতেছি তখন কি আমরা বাহু হিসাব করে তারপর করে ত্রিভুজের বাহু হিসাব করে, তাহলে বাহু হিসাব করলে এটা -8 কেন হবে? সো মাইনাস মানে এই জিনিসটা উল্টানো, অর্থাৎ 8/y/3, ঠিক আছে। এখানে যেহেতু -8 আসছে, x এর মান -8 আসছে, মাইনাসটা তার মানে এইটা -8 আর এখানে একটা ভেক্টর, তার মানে লাল ভেক্টরটা এইরকম দিক বরাবর হচ্ছে, এই কোণটা আমরা বের করতেছি, ঠিক আছে। সো তাহলে এটা খেয়াল রেখো, যেহেতু আমরা tan থিটা দিয়ে কোণটা বের করতেছি, এখানে বাহুর দৈর্ঘ্য, এই জন্য মাইনাসটা এখানে অমিট করলাম। তাহলে এখান থেকে হিসাব করে -4 যেটা আসে সেটাই হচ্ছে আমাদের মূলত আনসার হবে, ঠিক আছে। তাহলে আমাদের কোণও বের করতে পারবো, যে বৃষ্টিটা উলম্বের সাথে কত কোণে পড়ছে এটাও বের করতে পারবো এখান থেকে। যেমন এখানে যদি কোণ বের করতে চাই, বৃষ্টির কোণটা কত উলম্বের সাথে, বৃষ্টির কোণটা হচ্ছে এইরকম থার্ড কোঅর্ডিনেটে, যার এই দিকের মানও হচ্ছে 4, এই দিকের মানও হচ্ছে 4, তাহলে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এইটা আশা করি ক্লিয়ার। এই দেখো y+3 ডিভাইডেড বাই -8, -8 কেন বসাবো, tan থিটা সমান আমরা সবসময় বাহুর দৈর্ঘ্য বাই বাহুর দৈর্ঘ্য ওই চিন্তা করে করতেছিলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য বাই বাহুর দৈর্ঘ্য যদি করি, এটা -8 তো বসাবো না, 8 বসাবো। এই যে এখানে তাহলে -8 যেটা আসছিল, মাইনাস বলতে উল্টা, আসলে ছবিটা যদি তুমি আবার আঁকো তাহলে এই দিকে হচ্ছে 8 আর এই দিকে হচ্ছে y+3, এইটা হচ্ছে আমাদের লব্ধিটা। তাহলে এই কোণটা নিয়েই আমরা কনসার্ন, এই আর কি কাহিনী, ঠিক আছে। গেল পরে প্রবলেম, এটা লাস্ট প্রবলেম সম্ভবত, হ্যাঁ এটা লাস্ট, পরেরটা দেখো। এখানে কি বলছে, একজন লোক আনুভূমিক পথ বরাবর 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তার কাছে মনে হলো বৃষ্টি উলম্ব বরাবর নিচে পড়ছে। গতি 12 মিটার পার সেকেন্ড করলে তার কাছে মনে হলো বৃষ্টি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ছে। ভূমির সাপেক্ষে বৃষ্টি উলম্বের সাথে কত কোণে পড়ছে নির্ণয় করো। তার মানে আবারও একই জিনিস, আমাদের বৃষ্টির বেগটা জানি না আমরা, সো রেইনের যে বেগটা সেটাকে আমরা ধরে নিচ্ছি যে xi মাইনাস yj, হ্যাঁ। এবং লোকের যে বেগটা সেটা হলো x অক্ষ বরাবর ধরে নিচ্ছে, এটা হলো 8i। তো আমাদের যখন VRM বের করতে হবে তখন কি করি আমরা, r থেকে m কে বাদ দিই, x মাইনাস 8i মাইনাস yj। বলতো যেহেতু উলম্বভাবে পড়ছে, উলম্বভাবে বৃষ্টি পড়ায় i এর সহগ 0 হবে, i এর সহগ 0 হবে। সুতরাং x মাইনাস 8 সমান সমান 0, অর্থাৎ x এর মান হচ্ছে 8। আমরা বৃষ্টির একটা মান বের করলাম, বৃষ্টির একটা উপাংশের মান বের করলাম, সেটা হচ্ছে পজিটিভ দিকে 8। পরের প্রশ্ন কি বলল, যে 12 মিটার পার সেকেন্ড হলে বৃষ্টি নাকি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে পড়ে। তাহলে VR তো আগের মতনই আছে, এটা কত হইলো, এটা হলো 8i মাইনাস yj, এবং VM2 যেটা, এটা ছিল M1, ধরো M2 যেটা, এটা হচ্ছে 12i নাকি। তাহলে VRM2 এটা সমান কি হবে, 8 মাইনাস 12i মাইনাস yj, এখানে আসে -4i মাইনাস yj। খেয়াল করো এই ভেক্টরটাকে তুমি যদি এখন ওই যে সংখ্যা রেখায় আঁকাও তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এইটা কি এইরকম একটা ভেক্টর না, যার x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 4 এবং y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে y, এবং এটা নাকি উলম্বের সাথে বৃষ্টি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে নাকি পড়ছে, তার কাছে মনে হয়
এটাই তো ওই যে আপেক্ষিক বেগটা, তার কাছে মনে হয় বৃষ্টি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ছে, তাহলে 30 ডিগ্রি কোণ যদি এটা হিসাব করি, tan থিটা সমান সমান হচ্ছে 4/y, tan থিটা না tan 30 ডিগ্রি সমান সমান 4/y, tan 30 এর মান হচ্ছে 1/√3, এখান থেকে আসে হচ্ছে 4/y, যদি হিসাব করো y এর মান হচ্ছে 4/√3, কত হয় তাহলে 4/√3, এটার মান আসে হচ্ছে 2.30। আমাদের কি বলছে, উলম্বের সাথে বৃষ্টি কত কোণে পড়ছে, খেয়াল করো, ভূমির সাপেক্ষে এটা জানতে চাইছে, তার মানে প্রকৃত বেগ কত, ভূমির সাপেক্ষে বৃষ্টি উলম্বের সাথে কত কোণে পড়ছে, অর্থাৎ প্রকৃত বেগ জানতে চাইছে। তাহলে প্রকৃত বেগ কত হবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই পাশে লিখলাম 3 নাম্বার, সরি একটু এলোমেলো হয়ে গেল, এটা এখান থেকে এখানে যাবা, তারপর সোজা এখানে আসবা। তাহলে আমাদের বৃষ্টির যে বেগটা vr সমান সমান আমরা কি পাচ্ছি, যে 8i ক্যাপ সমান সমান পাচ্ছি 8i ক্যাপ মাইনাস 4/√3 j ক্যাপ। তাহলে বৃষ্টি এটা প্রকৃত বেগ, যার x অক্ষ বরাবর উপাংশ 8, y অক্ষ বরাবর উপাংশ 4√3, উলম্বের সাথে কত কোণে হবে তাহলে, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি 8/4√3, তাহলে এখানে আসে 2 থিটা সমান সমান tan ইনভার্স 2/√3, এটা হচ্ছে থিটার মান, উলম্বের সাথে এত ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে প্রকৃত অর্থে। বুঝতে পারছো কি করলাম? তো প্রথম কথা হচ্ছে, বৃষ্টির যদি এরকম বেগ দাঁড়া দেওয়া থাকে তাহলে আগে ধরে নিবা যে এই এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তুমি অন্য নিয়মেও করতে পারো, ওই যে মানে ছবি এঁকে তারপরে তোমার হলো লব্ধির সূত্র দিয়েও করতে পারো। আমার যতটুকু মনে পড়ে এইরকম টাইপের একটা ম্যাথ অপূর্ব ভাইয়া গতবারেও দেখাইছিল, ওই নিয়মটাও একটু শিখে রেখো, ঠিক আছে? আর আমি যেহেতু একই প্যাটার্নে করাচ্ছি, এই নিয়মটাও একটু দেখে রাখলা, যে কোনো একটা নিয়ম বোর্ডে করলেই হবে, কোনো অসুবিধা নেই। সো এখানে হলো আমাদের এটা হলো কি করলাম, যে আমাদের 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তো আমরা ধরে নিছি যে হ্যাঁ এই দিক বরাবরই মনে করো লোকটা যাচ্ছে, এইটাই বেগে বৃষ্টি পড়তেছিল এই দিক বরাবর, তাহলে লব্ধি নাকি উলম্ব বরাবর হয়, লব্ধি হচ্ছে উলম্ব বরাবর হয়, মানে নিচের দিকে হচ্ছে। আর যদি ও 12 মিটার পার সেকেন্ড হয়, যদি আরো জোরে যায়, তখন লব্ধিটা স্বাভাবিকভাবেই কোন দিকে হেলে যাবে, লব্ধিটা স্বাভাবিকভাবে এদিকে হেলে যাবে। দেখো প্রশ্নটা খেয়াল করো, আমাদেরকে বলছিল বৃষ্টি পড়ছে কোন দিক থেকে জানি না, বৃষ্টি আমরা এরকম একটা দিকে ধরে নিয়েছিলাম, এইখানে একটা লোক সেই দিক বরাবর গতিশীল, তাহলে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে গেলে আমরা কি করি, লোকের বেগটাকে উল্টাই, এই যে লোকের বেগটাকে আমরা উল্টাই, এই যে লোকের বেগ এটাকে আমরা উল্টাই। এখন বলছে এটা তো বৃষ্টির প্রকৃত বেগ ছিল, এটা বৃষ্টির প্রকৃত বেগ ছিল, সো প্রথম হচ্ছে যে যদি 8 মিটার পার সেকেন্ড বেগে যায় তখন নাকি উলম্বভাবে পড়ে, এটা হচ্ছে vm, এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে এটা উলম্বভাবে পড়ে, এটা হচ্ছে vr। আর যদি এটা বেগটা বাড়ায় দেয় 12 মিটার পার সেকেন্ড হয়, তখন কি হয়, তখন এই দিকটা বেড়ে যায় এবং তখন স্বাভাবিকভাবেই এই যে লব্ধিটা ছিল সেটাকে একটু এই দিকে হেলে যাবে, সো এটা তখন উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ হবে। প্রশ্নটা মূলত এটাই বলছে, তাহলে বৃষ্টির বেগ কত, দিক কত নির্ণয় করো। তো আমরা ওইটাই করলাম। তো তুমি হচ্ছে অন্য নিয়মও ট্রাই করে দেখতে পারো, আর এই নিয়মে যেটা এটাতে দেখলাই। সো এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে গুণ রিলেটেড যে সমস্ত টপিকগুলো আছে সেইগুলো ইনশাল্লাহ শুরু করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।